হ্যালো ভাই সব, কেমন আছেন আপনারা? তো চলে আসলাম ইলেকট্রোকেমিস্ট্রির 6 লেকচার নিয়ে। তো এই লেকচারটা মূলত আসলে আমাদের একাডেমিকে যতটুকু পড়াশোনা এইচএসসির জন্য দরকার এবং যে কটা টাইপের ম্যাথ দেখানো দরকার, যা যা প্রয়োজন সেগুলার বিভিন্ন মানে অপশনস অ্যান্ড ম্যাথস আমি দেখায় ফেলছি এর আগের লেকচার পর্যন্তই। কিন্তু তারপরেও তোমাদের যেই রিয়াকশনটা আমি পাইছি যে কি অ্যাডমিশন রিলেটেড আলোচনা বা এটা পড়লে অ্যাডমিশন পর্যন্ত কভার হবে কিনা, এই সমস্ত আলোচনা, সেখান থেকে মনে হইলো যে না, আরও কিছু জিনিসপত্র পড়ায় দেওয়া উচিত, আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করানো উচিত, আরও কিছু থিওরি তোমাদের আলোচনা করানো উচিত, আরও কিছু নতুন টপিকস তোমাদের শেখানো উচিত, যেন অ্যাডমিশন পর্যন্ত তোমার তড়িৎ রসায়নটা পুরোপুরি কভার হয়ে যায়। তাহলে সেই মর্মে আজকের ভিডিওটা শুরু করতেছি। প্রথমে কিছুটা থিওরিটিক্যাল আলোচনা করে নিব, তারপর আমরা ম্যাথামেটিক্যাল আলোচনার দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি লেকচার নাম্বার 6। দেখো দেখো আমরা যদি একটা নর্মাল তড়িৎ বিশ্লেষণের দিকে তাকাই, যে তোমার এখানে দুইটা তড়িৎদ্বার থাকবে, এরকম একটা ব্যাটারি থাকবে, ঠিক আছে? দেখো এখন দেখো তোমার এখানে কি থাকবে, পজিটিভ আধান থাকবে, এখানে কি থাকবে, নেগেটিভ আধান থাকবে। কেন? কারণ এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? এখন এইখান থেকে এখানে যে সলিউশনটা থাকতেছে, ঠিক আছে, এখন ধরো সেখানে কি হবে। আচ্ছা, এখন এইখানে কি হবে, তোমার মনে করো এখানে AgNO3 আছে, তাহলে Ag প্লাস আছে আর NO3 মাইনাস আছে। এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে NO3 মাইনাস আছে, আর যেহেতু এটা একটা সলিউশন, ওয়াটার মানে পানি দেওয়া, তাই OH মাইনাস আছে আর H প্লাস আছে। খেয়াল করো ভাইয়া, এইখানে কি হইতেছে, আমার Ag প্লাসটা যাইতেছে এই ইলেকট্রোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করতেছে, আর NO3 আর OH মাইনাস ভাই তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী OH মাইনাস যাবে এইখানে, এইখানে গিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করবে। এখন ব্যাপারটা হইতেছে, আমরা এই নেগেটিভ ইলেকট্রোডের যে এই ঘটনাটা, এই ইলেকট্রোডটার দিকে একটু তাকাচ্ছি এবং ওর বিষয়টা একটু আলোচনা করতেছি, যে এইটা হলো নেগেটিভ ইলেকট্রোড। এখানে কি হইতেছে, Ag প্লাস গিয়ে ইলেকট্রন গ্রহণ করতেছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তবে এটাকে কি বিক্রিয়া বলতে পারি, এটা আমার বিজারণ বিক্রিয়া। যেহেতু এটা বিজারণ বিক্রিয়া, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো আমার ক্যাথোড। এবং খেয়াল করো ভাইয়া, এটাকে আমরা ক্যাথোড বলতেছি। এখন খেয়াল করো, তোমার এখানে যত বিক্রিয়া হবে তোমার এইখানে তত এরকম সিলভার জমা হইতে থাকবে তড়িৎদ্বারের গায়ে, ঠিক আছে? কিন্তু অ্যানোডে ভাই OH মাইনাস গিয়ে তো কি তৈরি করবে, পানি আর অক্সিজেন গ্যাস তৈরি করবে। পানি আর অক্সিজেন গ্যাস কি আর তোমার ক্যাথোডের মানে অ্যানোডের গায়ে লেগে থাকবে? না, তাহলে অ্যানোডের কিন্তু গায়ে লেগে থাকবে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু Ag প্লাস যাচ্ছে বিজারিত হয়ে, Ag ধাতু তৈরি করতেছে এবং সে অ্যানোডের গায়ে লেগে থাকতেছে, তাই আমরা বলতে পারি যে ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাবে, কিন্তু অ্যানোডের ভর বৃদ্ধি পাবে না। কারণ অ্যানোডে আমার এমন একজন যাচ্ছে যে গ্যাস এবং লিকুইড তৈরি করতেছে, সে তো আর ইলেকট্রোডের গায়ে লেগে থাকতেছে না, তাই ওর ভর বৃদ্ধি পাইতেছে না। এটা হলো নর্মাল তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে আমার এই আলোচনাটা, যে ক্যাথোডের ক্ষেত্রে আমার ভর বেড়ে যায়। এক্ষেত্রে আমরা যদি রিয়াকশন দেখি তাহলে ইজিলি বুঝতে পারবো যে আদৌ ভর বাড়বে কিনা। এবং আরেকটা জিনিস যদি দেখি, আমার দ্রবণের ভিতর থেকে দেখো Ag প্লাসের পরিমাণ কমে যাবে, Ag প্লাসের পরিমাণ কমে যাবে। যদি Ag প্লাসের পরিমাণ কমে যায়, সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি, AgNO3 এর ঘনমাত্রাও কমে যাবে। অর্থাৎ দ্রবণটার ঘনমাত্রা প্রথমে যদি 0.1 দিয়ে শুরু করো, কিছুক্ষণ পরে সেটা 0.01 হয়ে যাবে। কেন? কারণ ঘনমাত্রা কমে যাচ্ছে। ঘনমাত্রা কমে যাচ্ছে কেন? কারণ Ag প্লাস বিক্রিয়া করে করে পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে? এই হলো আমার তড়িৎ রাসায়নিক মানে তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে মানে ইলেকট্রোডের ভর বৃদ্ধি বা হ্রাস এবং ঘনমাত্রা পরিবর্তনের আলোচনা। এবার আমরা সেম আলোচনাটা করব, কিন্তু সেটা কিসের জন্য হবে? গ্যালভানিক কোষের জন্য হবে। চলো, গ্যালভানিক কোষ যদি আমরা আঁকার চেষ্টা করি ভাইয়া, এরকম একটা গ্যালভানিক কোষ আমরা আঁকতে পারি। দুইটা পাত্র থাকবে, কারণ দ্বিপ্রকোষ্ঠ কোষ।
দেখো এরকম একটা দ্বিপ্রকোষ্ঠ কোষ আছে। তো এখন সাধারণভাবে যেটা করা হয়, এখানে মনে করো জিঙ্কের দ্রবণ, আর এইখানে মনে করো জিঙ্ক 2, এটা মনে করো জিঙ্কের পাত, এটা জিঙ্ক 2+, এটা মনে করো কপারের পাত, এটা মনে করো কপারের 2+। এখন তোমার এখান থেকে জিনিসটা কি হবে ভাই, এখানে কি রিয়াকশন হয় এটা তো আমরা এতদিন জানি। আচ্ছা সরি, এখানে একটা জিনিস হলো ভাই, ব্যাটারিটা দেওয়া যাবে না, কারণ এটা নিজেই একটা ব্যাটারি, এটা হলো গ্যালভানিক সেল যেহেতু, এখানে তোমার একটা বাল্ব দিতে হবে আর কি। এখন খেয়াল করো এইখানে কি হইতেছে, এখানে যদি আমরা ইলেকট্রোড বিক্রিয়াগুলো লিখি, তাহলে দেখো জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ হইতেছে, আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হইতেছে। এবার যদি আমরা দুইটা বিক্রিয়ার দিকে একটু বড় মানে অ্যানালাইসিস করতে তাকাই, তাহলে দেখা যাবে বিক্রিয়া যত হইতে থাকবে জিঙ্ক 2+ এর পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বাড়তে থাকবে। সেম ভাবে কপার 2+ যত বেশি বিক্রিয়া করে যাবে, কপার 2+ এর ঘনমাত্রা কমতে থাকবে। তার মানে কনসেন্ট্রেশন অফ কপার 2+ ও আমার কমা শুরু করবে। ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো যে এখন আমরা এটার দিকেও তাকাইতে পারি যে জিঙ্ক তো ইলেকট্রন দিয়ে দিয়ে বিক্রিয়া করে ফেলতেছে, তাহলে জিঙ্কের এইখানে কি হবে, তোমার এইখানে দেখা যাবে কি কিছুক্ষণ পর তোমার এই জায়গাটা কিছুটা এরকম এরকম হয়ে গেছে, এবং এইখানে কিছুটা ভয়েড ক্রিয়েট হবে, লাইক জিঙ্কের পাতটা আর এরকম থাকবে না, মনে করো এরকম হয়ে গেছে। কেন এরকম হয়ে গেছে? কারণ এখান থেকে জিঙ্ক ধাতুগুলা দ্রবণে নেমে আসছে, তাহলে সেই ধাতুটা তো আর ইয়াতে লেগে নেই, মানে ধাতব পাতে লেগে নেই, সেখান থেকে নেমে আসছে। তাহলে জিঙ্ক থেকে ধাতব পাত থেকে যদি ধাতুগুলো নেমে আসতে থাকে, তাহলে কি আর সেখানে ভর ঠিক থাকবে না? তখন কি হবে, ভরটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে জিঙ্কের ভর কমে গেছে, তার মানে জিঙ্কের জিঙ্ক এখানে কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হচ্ছে, তার মানে ক্যাথোডের ভর হ্রাস পাচ্ছে। সেম ভাবে ভাইয়া যত বিক্রিয়া হবে কপার তৈরি হবে, অর্থাৎ কপারের ভর বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি, আচ্ছা সরি এটা অ্যানোড হবে না, এটা অ্যানোড হবে, ক্যাথোড হবে না, সরি। আর এইটা তোমার ক্যাথোড হবে। তাহলে আমরা কি বলতে পারলাম ভাইয়া, যে বিক্রিয়া যত হইতে থাকবে জিঙ্কের পরিমাণ তত কমতে থাকবে, অর্থাৎ অ্যানোডের ভর কমতে থাকবে, আর বিক্রিয়া যত হইতে থাকবে কপারের ভর তত বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কপারের ভর বৃদ্ধি পেলে অ্যানোডের ভর বৃদ্ধি পাবে, সরি ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে। ওকে, ক্যাথোডের ভর বৃদ্ধি। ঠিক আছে, এখন এই যে তোমার এখানে যে আলোচনাটা হইলো, এই আলোচনাটাকে যদি আমরা একটা ছোট চার্টের ভিতর নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে চলো আমরা এবার একটু চার্টের দিকে আগাই, যেখানে আমার অ্যানোড ক্যাথোডে কি হইতেছে এবং কার কার বিক্রিয়া হবে কি হবে সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার একটু চার্টের ভিতর দেখি। খেয়াল করো, প্রথমে হইলো অ্যানোড, এরপরে হইলো ভাইয়া ক্যাথোড, এরপরে হলো ভাইয়া অ্যানোডের দ্রবণ, এরপরে হইতেছে ভাইয়া ক্যাথোডের দ্রবণ। ঠিক আছে, এইগুলার বিক্রিয়া পরবর্তী অবস্থা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এখন বিক্রিয়া পরবর্তী অবস্থা ভাইয়া, প্রথম অ্যানোড এবং ক্যাথোডের জন্য হইলো আমরা ভর জানতে পারবো, ক্যাথোডের দ্রবণ এর সম্পর্ক, অ্যানোডের দ্রবণ আর ক্যাথোডের দ্রবণের আমরা ঘনমাত্রা নিয়ে কথা বলবো। এখন চলো আমরা আগের স্লাইডে গিয়ে একটু দেখে আসি। ভাইয়া অ্যানোডের ভর কমে যাচ্ছিল, জিঙ্কের ভর কমে যাচ্ছিল, কিন্তু দ্রবণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছিল। তাহলে আমরা কি বলতে পারি, অ্যানোডের ভর কমবে, আর অ্যানোডের দ্রবণের ঘনমাত্রা বাড়বে। আর ক্যাথোডের দ্রবণের ক্ষেত্রে কি ছিল, ক্যাথোড যেগুলো কপার, কপারে কি হচ্ছে, ক্যাথোডের ভর বৃদ্ধি পাইছিল এবং ঘনমাত্রা ক্যাথোডের সলিউশনের
কমে গেছিল। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে সলিউশনের ঘনমাত্রা কমবে আর ক্যাথোডের নিজস্ব ভর বাড়বে। এই হলো তোমাদেরকে গ্যালভানিক সেলের জন্য অ্যানোড ক্যাথোডের আলোচনাটা একটা ছোট্ট চার্টের ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে। এই চার্ট জিনিসটা বুঝতে পারলে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে এবং এই চার্টের ম্যাথ আসলে অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, ইদানিং বোর্ড পরীক্ষাতেও আসতেছে। সো এই টপিকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে ভাইয়া আরেকটা টপিক দেখাইতেছি, যেটা মূলত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার একটা ব্যবহার। সেটার জন্য যেটা করা হয় ভাইয়া, প্রথমত এরকম একটা লাগানো হয়। আচ্ছা, তো এইটা হলো তোমার একটা পিওর কপারের পাত, পিওর কপার। আর এইখানে তোমার নেওয়া হবে, আর এইটা হলো তোমার অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার। আর এখানে একটা সলিউশন থাকবে, সেটা তো বুঝতেই পারতেছো, কারণ একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণ না থাকলে তড়িৎ বিশ্লেষণ হবে না, যেটা হলো কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন। এখন খেয়াল করো এখানে আসলে কি হবে। এটা তো তোমার পিওর কপার, অর্থাৎ ক্লোজ টু 100% বলা যায়। যখন কপারের একটা এবং এখানে আমরা একটা ব্যাটারিও লাগাই দিছি, ঠিক আছে। যখন তুমি এরকম একটা সিচুয়েশনে আনবা তখন কি হবে, তখন যে ঘটনাটা ঘটে সেটার নাম আমরা বলি তড়িৎ বিশোধন, ঠিক আছে। তখন তার নাম আমরা বলি তড়িৎ বিশোধন। এখন এই তড়িৎ বিশোধনটা ভাইয়া কোথায় কাজে লাগে? তড়িৎ বিশোধনের মাধ্যমে কপারকে পিউরিফাই করা যায়। অনেক ধাতুকে এরকম ভাবে আমরা পিউরিফাই করতে পারি। কি রকম? এখানে দেখো অবিশুদ্ধ কপার এটা, আর এটা হলো বিশুদ্ধ কপার। তাহলে আমাদের এখানে ঘটনাটা হয় যে এখান থেকে কপার 2+ এই ইলেকট্রোডের যে বিক্রিয়াটা, এটা কি পজিটিভ ইলেকট্রোড, এই ইলেকট্রোডের বিক্রিয়া কপার 2+ ভাইয়া নেমে আসে, ইলেকট্রন ত্যাগ করে সলিউশনে নেমে আসে। আবার এখন চিন্তা করো, কপার 2+ যদি সলিউশনে নেমে আসে, সলিউশনে তো একটা ধনাত্মক আয়ন বেশি হয়ে গেল, তখন করে কি এখান থেকে একটা কপার 2+ এইখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কপার 2+ আবার এখান থেকে এখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে যে একটা এখান থেকে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে নেমে আসলো, আবার এখান থেকে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার জমা হইলো। এখন খেয়াল করো, এইটা হলো আমার জারণ বিক্রিয়া, তাহলে এইটা হলো আমার অ্যানোড, এইটারে আমরা বলতে পারি তাহলে ক্যাথোড, ঠিক আছে। এখন এইখানেও যদি এটাকেও যদি আমরা চিন্তা করি যে ভাই এখানে কি হইতেছে, সেই ক্ষেত্রে দেখো দ্রবণের এক সাইড থেকে কপার নেমে আসতেছে আর এক সাইডে গিয়ে কপার লাগতেছে। দ্রবণের ভিতরে কিন্তু কোনো কপারের পরিমাণ বাড়তেছে বা কমতেছে না, যেটা নামতেছে সেটাই চলে যাচ্ছে, যেটা নামতেছে সেটাই চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হইতেছে, দ্রবণে ঘনমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যানোড ক্রমান্বয়ে ক্ষয় হয়ে যাবে, ক্যাথোড ক্রমান্বয়ে মোটা হইতে থাকবে বা ভর বাড়তে থাকবে এবং দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। তো সেটাকেই যদি আমরা এখন শর্টে লিখতে চাই যে তড়িৎ বিশোধনের ক্ষেত্রে আমার আলোচনা কি, যে তড়িৎ বিশোধনে আচ্ছা ভাই এখানে একটু ভুল লিখছি, এটা আসলে তড়িৎ বিশোধন হবে। তড়িৎ বিশোধনের ক্ষেত্রে কি বলা যায় ভাইয়া, অ্যানোডের ভর কমবে, ক্যাথোডের ভর বাড়বে, কিন্তু ভাইয়া দ্রবণের ঘনমাত্রা কি হবে, পরিবর্তন হবে না। ঠিক আছে, এই হলো আমাদের তড়িৎ বিশোধনের আলোচনা। অ্যানোডের ভর কমবে, ক্যাথোডের ভর বাড়বে, দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন
হবে না। এখানে কি বিক্রিয়া হবে, কপার এখান থেকে 2টা ইলেকট্রন দিয়ে নেমে আসে, আবার কপার 2টা ইলেকট্রন নিয়ে উপরে উঠে আসে। আর এটা হলো আমার গ্যালভানিক সেলের জন্য, অ্যানোডের ভর কমবে, ক্যাথোডেরটা বাড়বে, অ্যানোডের দ্রবণের ঘনমাত্রা বাড়বে কিন্তু ক্যাথোডের দ্রবণের ঘনমাত্রা কমবে। আচ্ছা, এই হলো আমাদের গ্যালভানিক সেলের একটা পূর্ববর্তী আলোচনা। আর এটা হলো তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে, যেখানে ভাই ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, এই যে কারণ আর দ্রবণে আয়নটার পরিমাণ কমে যাইতেছে ভাই, আয়নটার পরিমাণ কমে গেলে তার ঘনমাত্রা কমে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের প্রাথমিক আলোচনা। এই আলোচনাটা থেকেই ভাই আসলে আমাদের সামনের ম্যাথগুলা আসবে, তাই আমরা আলোচনাটাকে করে নিলাম। এবার বিসমিল্লাহ করে ম্যাথে চলে যাই। দেখো, এটা হলো প্রথম ম্যাথ। 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1.5 মিনিট ধরে চললে ঘনমাত্রা কত হবে, কোন তড়িৎদ্বারের ভর কত? ভাই তোমার এখানে একটা তড়িৎ বিশ্লেষণের কোষ দিছে, ঘনমাত্রা কত বলে দিছে 0.1, আর ভলিউম কত ভাইয়া 0.5 লিটার। ঠিক আছে, আর একটা হলো প্রথম পাত, দ্বিতীয় পাত। প্রথম তড়িৎদ্বারের ভর 5 গ্রাম, দ্বিতীয় তড়িৎদ্বারের ভর হলো 10 গ্রাম। ওকে, তাহলে চলো প্রথম অঙ্কটা করি। ঘনমাত্রা কত হবে? আচ্ছা, প্রাথমিক ঘনমাত্রা তো দেওয়া, এখন দেখো প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.1 মোলার। আর ভলিউম লিটারে দেওয়া আছে কত, 0.5 লিটার। এখন তুমি দেখো মোল সংখ্যা ইকুয়াল টু ঘনমাত্রা গুণ লিটার ইন ভলিউম ইন লিটার, 0.1 ইন্টু 0.5 ইজ ইকুয়ালস টু 0.05 মোল। এত মোল কে আছে? AgNO3 আছে দ্রবণে। খুব ভালো কথা, দ্রবণে এত মোল AgNO3 আছে। আচ্ছা, এখন তোমারে বলছে যে দ্রবণে যদি 5 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1.5 মিনিট ধরে তুমি চালনা করো, সেক্ষেত্রে খেয়াল করো এত মোল যদি যে AgNO3 থাকে, তাইলে সিলভারও এত মোলই, সিলভার আয়নও তোমার 0.05 মোলই বিদ্যমান। আচ্ছা, এবার তুমি চলে আসো পরবর্তীটাতে, যেখানে তোমাকে দেখাচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো এখন তুমি আমাদের নর্মাল ফর্মুলায় চলে আসো, NEF, আচ্ছা এটাকে N1 দিলাম, NEF ইকুয়ালস টু IT। এখন তুমি এইখান থেকে N অফ সিলভার, কতটুকু সিলভার আয়ন, সিলভার জমা হচ্ছে সেটা বের করব, IT বাই EF। I এর মান হলো 5 অ্যাম্পিয়ার, T এর মান হলো 1.5 গুণ 60 সেকেন্ডে নিয়ে যেতে হবে, E এর মান হলো 1, আর এটা হলো 96500। যেখান থেকে আমরা যদি মোল সংখ্যা বের করি, মোল সংখ্যা আসবে 0.00466 মোল। আচ্ছা, এই পর্যন্ত করলাম। এখন এই পর্যন্ত করার ভিতরে দেখো ভাইয়া, এত মোল Ag প্লাস আগে ছিল, এতটুকু Ag প্লাস আগে ছিল, আর এতটুকু Ag তৈরি হয়েছে। তাইলে আমরা যদি এখন বলি যে ভাইয়া অবশিষ্ট Ag প্লাস, মানে এখন যদি আমরা বলি ভাই অবশিষ্ট কতটুকু আছে, তাহলে অবশিষ্ট Ag প্লাস হইল 0.05 মাইনাস 0.00466 মোল, বিয়োগ করলে চলে আসবে 0.0453 মোল। ঠিক আছে, তাহলে এতটুকু Ag প্লাস এখনো দ্রবণে বাকি আছে। ওকে, এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এখন আমার কতটুকু Ag প্লাস বাকি ছিল, 0.0053 মোল, 0.0453 মোল। আচ্ছা, এখন 0.0453 মোল Ag প্লাস তোমার বাকি আছে। আর দ্রবণের আয়তন ভাইয়া কত ছিল দেখে নাও, দ্রবণের আয়তন 0.5 লিটার ছিল, এখনো 0.5 লিটারই আছে। তাইলে দ্রবণের আয়তন ভলিউম হলো 0.5 লিটার। তাইলে তোমার নিউ কনসেন্ট্রেশন বা নতুন ঘনমাত্রা কত হবে, আছে কতটুকু 0.0453, আর ভলিউম ইন লিটার কত 0.5
5 আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে 0.091 মোলার। তাহলে এইটাই হইতেছে আমাদের আলটিমেট ফাইনাল ঘনমাত্রা। যে কোয়েশ্চেনটা তোমাদেরকে এখানে করা হয়েছিল যে ঘনমাত্রা কত হবে। ঘনমাত্রা দেখো প্রথমে কত ছিল 0.1, এখন কত হয়েছে 0.09। তার মানে ঘনমাত্রা কমছে। তড়িৎ বিশ্লেষ্য কোষে ঘনমাত্রা কমে, এটা প্রথমে থিওরিতে পড়ায় নিছিলাম, ঠিক আছে। এখন এই হয়ে গেল বাকিটা। এখন আরেকটা প্রশ্ন আছে তোমাদের এইখানে যে কোন তড়িৎদ্বারের ভর কত। এখন তুমি খেয়াল করো এখানে তো AgNO3 আছে, তাই না? এখানে আলটিমেটলি হবে কি যে এদিকে Ag প্লাসটা তো এই দিকে যাবে আর AgNO3টা ওই পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে, অথবা এখানে কে যাবে, এখানে নেগেটিভ পজিটিভটা হয় OH মাইনাস যাবে বা NO3 যাবে। দুইজনের যেই যাক না কেন আমার ওইখানে একটা গ্যাসীয় পদার্থ তৈরি হইতেছে। তার মানে দ্বিতীয় তড়িৎদ্বারের ভর 10 গ্রাম ছিল, 10 গ্রামই থেকে যাবে। কিন্তু প্রথম তড়িৎদ্বারের ভর চেঞ্জ হবে, কারণ দ্বিতীয় তড়িৎদ্বারের ভর চেঞ্জ হবে। প্রথম তড়িৎদ্বারের ভর 5 গ্রাম আছে, 5 গ্রামই থেকে যাবে। কেন? প্রথম তড়িৎদ্বারে গ্যাসীয় পদার্থ তৈরি হচ্ছে, ও তো আর তড়িৎদ্বারের গায়ে লেগে থাকবে না, ও উড়ে চলে যাবে। সুতরাং দ্বিতীয় তড়িৎদ্বারের ভর 10 গ্রামের পরে কিছুটা বৃদ্ধি পাবে। তাহলে সেটা কত দেখি আমরা। সুতরাং দ্বিতীয় তড়িৎদ্বারের ভর, এটা 2 নম্বরের অ্যান্সার। দ্বিতীয় তড়িৎদ্বারের ভর ইজ ইকুয়ালস টু 10, আগে ছিল 10, ঠিক আছে, 10 যোগ। এখন তুমি খেয়াল করো এখানে কতটুকু Ag প্লাস জমা হয়েছে ভাইয়া, 0.00466। এত মোল Ag প্লাস কি তোমার তড়িৎদ্বারে গিয়ে জমা হয়েছে। তাহলে তোমার এখানে কি দিতে হবে, 0.00466 ইন্টু 108। 108 কেন ভাইয়া? সিলভারের অ্যাটমিক মাস 108। বসায় দিলে ম্যাথ এটা সম্পূর্ণ হয়ে, বসায় দিলে তোমার এটার ম্যাথ হয়ে যাবে। অ্যান্সার আসতেছে 10.503 গ্রাম, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের এই তো দ্বিতীয় তড়িৎদ্বারের ভর বের করা। এখন ব্যাপারটা হলো তোমাকে কিন্তু বলছে কোন তড়িৎদ্বারের ভর কত ভাই। এখন দ্বিতীয় তড়িৎদ্বারে তো ভাইয়া Ag প্লাস গেছে বলে ওর ভর বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রথম তড়িৎদ্বারের ভর কি তোমার এখানে কত ছিল, 5 গ্রাম ছিল। এইখানেও তাহলে তোমার লিখে দিবা যে প্রথম তড়িৎদ্বারের ভর 5 গ্রাম, 5 গ্রামই থেকে গেল, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার তিনটা কি কি আমরা দেখে নিই একটু। নতুন ঘনমাত্রা 0.091 মোলার, এইটা হইতেছে আমার দ্বিতীয় তড়িৎদ্বারের ভর, এইটা হইতেছে আমার প্রথম তড়িৎদ্বারের ভর। কারণ প্রথম তড়িৎদ্বারে গ্যাসীয় পদার্থ তৈরি হয়েছে, যেটা উড়ে গেছে, যেটা আমার সলিড তৈরি হয়েছে সেটাই আমার তড়িৎদ্বারের গায়ে লেগে আছে, তাই এটা 10.053 গ্রাম হবে, ঠিক আছে। এই গেল আমাদের প্রথম নতুন ঘনমাত্রার ম্যাথ। পরবর্তীতে আমরা আরো দেখব। আচ্ছা ভাইরা, তাহলে এইবার আমরা একটা দেখতেছি গ্যালভানিক সেলের ক্ষেত্রে ভরের পরিমাণ কিরকম কমে যায়, কিরকম ভাবে ঘনমাত্রার পরিবর্তন হয়। এখন দেখো তাহলে আমরা প্রথম ম্যাথটার দিকে যদি তাকাই, যেখানে বলতেছে কপার 2+ এবং জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত হবে। প্রথমে দেখো ইনিশিয়ালি জিঙ্ক আয়নের যে জিঙ্ক ক্লোরাইডের যে ঘনমাত্রা, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা একই হবে। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইনিশিয়ালি কতটুকু ঘনমাত্রা আছে দুইজনের সেটা আগে একটু বের করি। তাহলে 1 নম্বরের অ্যান্সার আমরা করতেছি ইনিশিয়ালি ঘনমাত্রা আর জিঙ্কের, এন অফ জিঙ্ক ইনিশিয়াল হলো ঘনমাত্রার সাথে লিটারের ভলিউম গুণ করলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। তাহলে ঘনমাত্রা কত, 0.3 গুণ, এটা হলো ভাই 300 ml, এটাকে লিটারে নিয়ে গেলে 0.3 লিটার, তাহলে ইন্টু 0.3 এত মোল। আচ্ছা, এখন কতটুকু জিঙ্ক 2+, কতটুকু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হবে এটা দেখতে চাচ্ছি। সেটা দেখার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব, NEF = IT, যেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো কতটুকু জিঙ্ক 2+ এ পরিণত হবে। সেক্ষেত্রে আমরা চলে যাই NEF = IT, এখান থেকে আমরা N এর মান বের করব, IT / EF। I এর মান হচ্ছে
5 এম্পিয়ার, টি এর মান হচ্ছে 7 মিনিট, আর 7 মিনিটকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ দিতে হবে। দেখো ভাই জিঙ্ক 2+, তাহলে যোজনী 2, তাহলে এর মান 2 × 96500। এখান থেকে মোল সংখ্যা চলে আসবে 0.0217 মোল। এখন এত মোল জিঙ্ক কি করলো, 2+ হিসেবে দ্রবণে চলে আসলো। তাহলে দ্রবণে আগে জিঙ্ক ছিল এতটুকু, অ্যাড হইল এতটুকু, তাইলে জিঙ্কের ফাইনাল মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে, 0.3 মাল্টিপ্লাইড বাই 0.3 প্লাস 0.0217। তাহলে ফাইনাল মোল সংখ্যাটা যদি আমরা বের করি কত পাচ্ছি, 0.3 × 0.3 প্লাস 0.0217, অ্যান্সার আসতেছে 0.1117 মোল। এত মোল জিঙ্ক আমার কোথায় আছে, দ্রবণে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে আরেকটা কাজও করতে পারি, সেটা হলো এখান থেকে কি করতে পারি, জিঙ্কের ঘনমাত্রাটা বের করতে পারি। তাহলে পরবর্তী পেজে যদি যাই, হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2+, দেখো এখন জিঙ্ক 2+ কতটুকু আছে ভাইয়া। আচ্ছা এখানে কি পাইলাম ভাইয়া, জিঙ্কের ঘনমাত্রা, জিঙ্কের পরিমাণটা পাইলাম যে কতটুকু জিঙ্ক আমার ফাইনালি সলিউশনের ভিতরে আছে। এখন আমরা তার ঘনমাত্রা বের করব। কিভাবে ঘনমাত্রা বের করা যায়, ঘনমাত্রা জিঙ্ক 2+ ইজ ইকুয়ালস টু উপরে 0.1117, কেন, এত মোল জিঙ্ক উপস্থিত আছে কতটুকু সলিউশনে ভাইয়া, 300 ml সলিউশনে। 300 ml মানে হলো 0.3, মানে লিটারে নেওয়া হয়েছে। তাহলে এখন আমার ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে, 0.372 মোল। এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভাইয়া, আমার ঘনমাত্রা আগে 0.3 ছিল, এখন 0.372 হয়েছে, তার মানে ঘনমাত্রা বাড়ছে ভাইয়া, অ্যানোডের ঘনমাত্রা বৃদ্ধি পায়, এটা আগে এই থিওরিতে পড়ে আসছি। সো এইটা হলো আমার একটা অ্যান্সার। আচ্ছা এখন আমরা আবার চলে যাচ্ছি পরবর্তীটাতে, কি কপার 2+ এর ঘনমাত্রা। দেখো ভাইয়া আমরা যদি এইটার বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা কি এরকম না যে জিঙ্ক যোগ কপার 2+ ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ যোগ কপার। এখন তুমি দেখো এখানে এই যে এন এর মানটা বের করছো, এই এন এর মানটা কি বুঝায়, এই এন এর মানটা হলো কত মোল জিঙ্ক বিক্রিয়া করছে, বিক্রিয়া করে। তাহলে এন যদি কত মোল জিঙ্ক বিক্রিয়া করে, এখন দেখো জিঙ্ক যদি 1 মোল বিক্রিয়া করে, কপার 1 মোল তৈরি হয়, তাইলে জিঙ্ক যদি এত মোল বিক্রিয়া করে, কপার তৈরি হবে ওই 0.0216 মোল, এত মোল কপার তৈরি হবে, তাই না। তাইলে এখন আবার চিন্তা করো যে কপার তৈরি হওয়ার বিক্রিয়াটা যদি দেখো, কপার 2+ যোগ কপারে 2টা ইলেকট্রনে কপার হচ্ছে, তাইলে তোমার এইখানে যদি 0.0216 মোল কপার তৈরি হয়, এইখানে এত মোল কপার 2+ আয়ন আসতে হবে, বা এত মোল কপার 2+ আয়ন কি বিক্রিয়া করবে, তাই না। এখন এর পরবর্তী, এখন এখান থেকে আমরা বাকি অংশটুকু করে ফেলতে পারি যে মোল সংখ্যা, কপারের মোল সংখ্যা দেখো, মোল সংখ্যা কপারের ইনিশিয়ালি কত ছিল 0.4, আর দেখো এখানে 400 ml আছে যেটা হলো 0.4 লিটার, তাহলে সেটাও গুণ দিচ্ছি ইন্টু 0.4। এত মোল কপার ইনিশিয়ালি ছিল, কি ছিল, কপার 2+ ছিল। কপার 2+ কতটুকু বিক্রিয়া করে ফেলছে, কপার 2+2+ কতটুকু রিঅ্যাক্ট করছে, সেটা হলো 0.0217 মোল। তাইলে
কপার 2+, এখন দ্রবণে কতটুকু আছে, তাহলে দ্রবণে কপার 2+ এর মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে যত হবে তত, তার মানে এই দুইটা গুণ করলে হবে 0.16 মাইনাস 0.0216 সরি 17 ইকুয়ালস টু দ্রবণে তাহলে কপার তোমার থেকে যাচ্ছে 0.217 0.1383 মোল। তাহলে দ্রবণে আমার এতটুকু কপার থেকে যাচ্ছে। এখন দ্রবণে যদি আমার এতটুকু কপার থেকেই যায় তাহলে আমি কি করতে পারি, কপারের ঘনমাত্রাটা বের করতে পারি। তাহলে ঘনমাত্রা অফ কপার 2+, কত কত মোল থেকে গেছে, এত মোল। আর দ্রবণের আয়তন কত ছিল ভাইয়া, 0.4, তাহলে এটাকে 0.4 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে ভাই, লিটারের ভলিউমটা নিতে হবে এখানে, এই জিনিসটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। 0.3475 মোলার। একটা জিনিস লক্ষ্য করেন ভাইয়ারা যে এইখানে ঘনমাত্রাটা কত ছিল, 0.4 ছিল, ক্যাথোডের ঘনমাত্রা কমে, তাহলে ক্যাথোডের ঘনমাত্রা যদি কমে সেটা কমে কত হয়েছে, 0.34575 হয়েছে। ঠিক আছে, ক্যাথোডের ঘনমাত্রা কমে, এটা আগে আমরা থিওরিতে পড়ছি, এখন ম্যাথমেটিক্যালিও দেখলাম। তাইলে ভাইয়া এইটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথটা হয়ে গেল। ঠিক আছে, এখন 2 নাম্বার ম্যাথটার দিকে একটু খেয়াল করো, যেটার জন্য ভাইয়া আমি খালি একটা জিনিসই তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো কপার ধাতু তৈরি হয় 0.021 মোল, আর জিঙ্ক ধাতু বিক্রিয়া করে 0.021 মোল। ঠিক আছে, এখন পরবর্তী ইয়াটাতে যাই, যে খেয়াল করো ভাইয়া যে আমাকে কি বলছে, জিঙ্ক আর কপারের পাতের ভর কত হবে, তাহলে জিঙ্কের ভর খেয়াল করো, জিঙ্কের ভর অলরেডি আছে 10 গ্রাম 10। এখন দেখো ক্যাথোড, এটা তো অ্যানোড, অ্যানোডের কি হয়, অ্যানোড থেকে জিঙ্ক নাইমা আসছে, জিঙ্ক নাইমা আসছে, তাহলে জিঙ্কের ভর কি কমে যাবে, কমে গেল। জিঙ্ক কত মোল বিক্রিয়া করছিল দেখে আসি, দেখেন ভাইয়া এত মোল জিঙ্ক বিক্রিয়া করে, কত মোল জিঙ্ক বিক্রিয়া করে, কত মোল 0.0217, তার মানে 0.0217। কিন্তু ভাইয়া মোল থেকে, গ্রাম থেকে তো মোল বিক্রিয়া করা যায় না, তাহলে জিঙ্কের ভর কত, জিঙ্কের ভর হলো 65, এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে অ্যান্সারটা কত আসবে, 8.5895 গ্রাম। ঠিক আছে, হয়ে গেল। এর পরবর্তীতে তাহলে ভাইয়া আমি যদি কপারের জন্য হিসাবটা করি, কপারের ভর কত ভাইয়া, 5 গ্রাম, খুব ভালো কথা, 5 গ্রাম। এখন দেখো কপার তো ক্যাথোড, ক্যাথোডের তো ভর বৃদ্ধি পায়, তাই না, কারণ কপার ধাতু তৈরি হয়, এই কারণে এখানে একটা যোগ চিহ্ন দিতে হবে, খুব ভালো কথা। তারপর কি 0.0217, কেন, সেম পরিমাণ জিঙ্ক আর সেম পরিমাণ কপার, যতটুকু জিঙ্ক বিক্রিয়া করে অতটুকুই কপার 2+ বিক্রিয়া করে, তাহলে ততটুকুই কপার 2+ তৈরি হয়। তাহলে এইখান থেকে, তাহলে এখানে কি দিতে হবে, এটা তো মোল সংখ্যা, গুণ দিতে হবে কপারের ভর। তো কপারের ভর কত কত দিব, 63ও দেওয়া যায়, 63.5ও দেওয়া যায়, আমি 63.5 দিয়ে করতেছি, 6.37795 গ্রাম। তাহলে দেখো জিঙ্কের ভর কমে গেল, কপারের ভর বেড়ে গেল, অ্যানোডের ভর কমে গেছে, ক্যাথোডের ভর বেড়ে গেছে। তাহলে আমার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আসো এবার 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্সার, মাথায় রাখো, এগুলা তোমাকে ট্রিকের ভিতর ফালাই দিবে। Cl মাইনাস আর সালফেট মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে, খেয়াল করো, Cl মাইনাস এবং সালফেট মাইনাস কোনো প্রকার বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই, যদি বিক্রিয়াতে অংশগ্রহণ নাই করে সেই ক্ষেত্রে কি হবে, তার কোনো ঘনমাত্রার পরিবর্তন হবে না। তাহলে এইখানে ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা কত হবে, দেখো ভাইয়া Cl মাইনাসের ঘনমাত্রা বলছে তাই না, তাহলে ঘনমাত্রা Cl মাইনাস কত ভাইয়া, দেখো জিঙ্ক ক্লোরাইডের ঘনমাত্রা হলো 0.3, কিন্তু ক্লোরিন তো দুটো করে আছে জিঙ্কে, তাহলে কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2 গুণ 0.3 = 0.6 মোলার। আর সালফেট আয়নের ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে ভাইয়া, খেয়াল করো সালফেট আয়ন 1:1 সম্পর্ক না, কপার সালফেট, একটা কপার সালফেটে একটাই সালফেট আয়ন আছে, তাহলে ওটার ঘনমাত্রা 0.4, ওর ঘনমাত্রা 0.4 mE থাকবে। ঠিক আছে, এই 3 নাম্বার ম্যাথের ট্রিকটা ভাইয়া ভুলে যায়েন না, যে
অবিক্রিয়ারত আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। খালি এখানে ভাই ক্লোরিনে 2 গুণ করছি, কারণ জিঙ্ক ক্লোরাইডের সাথে ক্লোরিনের সম্পর্ক তো 1:2, একটা জিঙ্ক ক্লোরাইডের ভিতরে 2টা ক্লোরিন থাকে, তো ক্লোরিনের ঘনমাত্রার জন্য ডাবল হবে। এছাড়া আর কোনো ঘটনা নাই। এটা কিন্তু কোনো বিক্রিয়া রিলেটেড কারণে না, এটা রেশিও রিলেটেড কারণে 2 গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে এই চলে গেল তোমার তড়িৎ মানে ইলেকট্রোকেমিস্ট্রির যদি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা গ্যালভানিক সেলে কিভাবে তড়িতের কারণে ভর পরিবর্তন হয়, ঘনমাত্রা পরিবর্তন হয়। আচ্ছা ভাইয়ারা, এখন দেখো এখানে নতুন আরেকটা ম্যাথ আসছে। এইখানে দেখো তোমাকে বলা হয়েছে কপারের পাতদ্বয়। তাহলে ভাই এই দুইটা পাতি কপারের এইটা কি ভাইয়া? কপার সালফেট সলিউশন। তার মানে দেখো এটা কিন্তু তোমার তড়িৎ বিশোধনের মতো করে হইতেছে, ঠিক আছে? এটা তড়িৎ বিশোধনের মতো করে যাচ্ছে। যেহেতু এটা তড়িৎ বিশোধনের মতো করে দিছে, তড়িৎ বিশোধনের জন্য তো আমি প্রথমেই পড়াই নিছি। কি পড়াই নিছি? যে তড়িৎ বিশোধন হইলে দ্রবণের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা ভাই আগে দেই, যে তড়িৎ বিশোধন হইলে আমার এখান থেকে কপার নামবে, এখান থেকে কপার উঠবে, যে কয়টা নামবে ওই কয়টাই উঠবে, কারণ আয়নিক ভারসাম্য রক্ষা করতে হবে, চার্জের ভারসাম্য রক্ষা করতে হবে। সো দ্রবণের ঘনমাত্রা 0.3 মোলার থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর কোন তড়িৎদ্বারের কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, কপার এখান থেকে নেমে আসতেছে, এখানে গিয়ে যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে কপার এখান থেকে যতটুকু নামবে ততটুকুই গিয়ে যুক্ত হবে। তার মানে দুইটার ভরই 10 গ্রাম। তাহলে এখান থেকে যদি 2 গ্রাম নামে, ওই দিকের ভর 2 গ্রাম বাড়বে। মানে এটা যদি 10 থেকে কমে 8 হয়, ওটা 10 থেকে কমে 10 থেকে বাইরে 12 হবে। তাহলে এখন দেখো তোমাকে 5 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার 10 মিনিট ধরে চালনা করা হয়েছে। তাহলে ওই যে ভাইয়া NEF ইজ ইকুয়ালস টু IT, এখান থেকে তুমি N এর মান বের করবা, I এর মান হলো 5, 10 মিনিট মানে হলো ভাইয়া 600 সেকেন্ড, কপারের হলো এটা ইন্টু 96500। তাহলে আলটিমেটলি এইখান থেকে আমার যেই সংখ্যাটা আসতেছে সেটা হলো 5 × 600 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 96500, 0.01554 মোল। এখন এইটা এত মোল কি হবে? এত মোল কপার নামবে এবং এত মোল কপারই তোমার উঠবে। তাহলে বোথ কেসে সেম ভ্যালু যোগ এবং বিয়োগ হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম তড়িৎদ্বার, মনে করো আমি এখানে একটা কাজ করি, তোমাদের বোঝানোর জন্য তো দাগ দিয়েছিলাম, এখন এটাকে আমি 1 নাম্বার তড়িৎদ্বার বলি, এটা 2 নাম্বার তড়িৎদ্বার বলি। তাইলে প্রথম তড়িৎদ্বারের ভর ইজ ইকুয়ালস টু, আগে ছিল 10 গ্রাম, প্রথম তড়িৎদ্বার থেকে কি কপারের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে 10 মাইনাস 0.01554 গুণ কপারের ভর হলো 63.5। তাহলে এই ক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে? 10 মাইনাস 0.01554 ইন্টু 63.5, 9.013 গ্রাম। আর দ্বিতীয়টার ভর কত হবে ভাই? দ্বিতীয়টার ভর ভাই আমি একটু দ্বিতীয়টার ভর নিচে লিখতেছি, ঠিক আছে? দ্বিতীয়টার ভর হবে দেখো 10 গ্রাম, এখানে কি কপার জমা হইতেছে, তাহলে 10 এর সাথে এই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, কত? 0.01554 ইন্টু 63.5 যদি অ্যাড হয়ে যায় তাহলে জিনিসটা কত দাঁড়ায়? 10.9868 গ্রাম। তাহলে তোমার আলটিমেটলি 3টা অ্যান্সার বের হইলো। দেখো, একটার ভর বৃদ্ধি পাইছে, আর একটার ভর হ্রাস পাইছে, আর একটার ঘনমাত্রা যেখানে ছিল সেখানেই আছে। কেন যেখানে ছিল সেখানেই আছে ভাইয়া? কারণ ওর ভিতরে কোনো আয়নের পরিমাণ বাড়ে নাই, যে আয়নটা নামছে সেই আয়নটাই আবার চলে গেছে। সো আলটিমেটলি ওর নিজস্ব কোনো পরিবর্তন নাই। বুঝলাম? এই হলো আমাদের ঘনমাত্রা রিলেটেড আরেকটা ম্যাথ, যেখানে আমার তড়িৎদ্বারের ভর পরিবর্তন হয় কিন্তু ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না। চলো এবার আমরা চলে আসতেছি আরো ছোট ছোট ম্যাথে, এগুলা প্রচুর আসে, মাথায় রাখতে হবে। দেখো, তোমার এইখানে একটা বিভব দেওয়া আছে, দুইজনেরই বিভব দেওয়া আছে এবং দুইজনেই ইলেকট্রন গ্রহণ করতেছে। দেখো ভাইয়ারা, এই ম্যাথের এইখানে দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে, কারণ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। কিন্তু এখানে স্ট্যানাম ইলেকট্রন গ্রহণ করলেও মার্কারি কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে মার্কারিটা
জারিত হইছে আর স্ট্যানাম বিজারিত হইছে। তাহলে এখন এই বিক্রিয়াটা সম্ভব কিনা এটা জানার জন্য আমরা কি করব ভাই, ইনট সেল বের করব। ইনট সেল কি করতে হবে, স্ট্যানামের কি বিভব নিব, স্ট্যানাম বিজারিত হচ্ছে, তাহলে বিজারণ বিভবটাই নিয়ে নিছি, যোগ সাথে কি নিতে হবে, মার্কারিটটা নিতে হবে, কিন্তু মার্কারিট কোনটা নিব, জারণ বিভব নিতে হবে। দেখো মার্কারি ইলেকট্রন ত্যাগ করে জারিত হইতেছে, এটা তো মার্কারির বিজারণ বিভব, আমার নিতে হবে মার্কারির জারণ বিভব, তাহলে এটা নেগেটিভটা নিতে হবে, তার মানে -0.79। দুইটাকে যদি যোগ করি অ্যান্সার কি দাঁড়াচ্ছে, -0.896 ভোল্ট। এখন দেখো ইনট সেল যেহেতু নেগেটিভ আসছে সেহেতু বিক্রিয়াটা কি আর সম্ভব হবে, আগেই পড়াইছি ভাই ইনট সেল নেগেটিভ আসলে বিক্রিয়া হবে না, তার মানে বিক্রিয়া সম্ভব নয়, বিক্রিয়া সম্ভব নয়। ঠিক আছে, ছোট্ট একটা ম্যাথ দেখেই হয়ে গেল। খালি বিক্রিয়া দেখে বুঝতে হবে ভাইয়া কোনটা জারিত হইতেছে ভাইয়া আর কোনটা বিজারিত হইতেছে, যেটা জারিত হইতেছে তার জারণ বিভব নিব, যে বিজারিত হইতেছে সে তার বিজারণ বিভব নিব। আর স্বাভাবিকভাবেই ভাইয়া তুমি দেখো ভাই এইখানে মার্কারির বিজারণ বিভবটা বেশি, তাহলে মার্কারি তো বিজারিত হইতে যাবে, কিন্তু তুমি মার্কারিকে জারিত করতে চাচ্ছ, অবশ্যই সে এটা করতে চাবে না বা হবে না। ওকে, আরেকটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, এইটা চলে আসছে বেটা নার্নস্ট ইকুয়েশনের ম্যাথ। এখন নার্নস্ট ইকুয়েশনের ম্যাথ করার আগে ভাই আমি আপনাকে একটা সাজেশন দিয়ে দিই ভাই, কোষ বিক্রিয়াটা লিখে নিন, একটু টাইম লাগলেও লিখে নিয়ে আনবে, ভুল কম হয়। তো এখানে যদি কোষ বিক্রিয়াটা লিখি ভাই, নিকেল থেকে দেখো 2+ হচ্ছে, তাহলে নিকেল মাইনাস দুইটা ইলেকট্রন হইলো নিকেল 2+, আর সিলভার আছে, সিলভারের সাথে একটা ইলেকট্রন যদি নেই তাহলে সিলভার হয়, তাহলে 2 2 2। আলটিমেটলি আমার বিক্রিয়া দাঁড়াচ্ছে নিকেল যোগ দুইটা সিলভার আয়ন ইজ ইকুয়ালস টু দুইটা সিলভার যোগ নিকেল 2+। এখন এইখানে আমার কি করতে হবে, নার্নস্ট ইকুয়েশন বসাইতে হবে। ওকে চলো নার্নস্ট ইকুয়েশন বসাই। ইনট সেল ইকুয়ালস টু ইনট অফ ভাইয়া নিকেল থেকে নিকেল 2+ হওয়ার ভোল্টেজ যোগ এজি প্লাস থেকে এজি হওয়ার ভোল্টেজ মাইনাস RT/NF লন কিউ। পরবর্তী লাইনেই ভাইয়া আমরা সমস্ত ভ্যালু বসায় দিচ্ছি। নিকেল থেকে নিকেল 2+ হওয়ার ভোল্টেজ, দেখো এখানে নিকেল 2+ থেকে নিকেল হওয়ার ভোল্টেজ দিছে, তার মানে কি ভোল্টেজটা উল্টায় বসাইতে হবে, তার মানে 0.25 যোগ এজি প্লাস থেকে এজি হইতে হবে, এজি প্লাস থেকে এজি হইলে 0.799 হয়ে গেল, মাইনাস আর এর মান হলো 8.314। ভাইয়া তোমাকে তো টেম্পারেচার বলে দেয়নি ভাই, টেম্পারেচার বলে না দিলে ভাইয়া 25°C ধরে নিবা, কারণ এটা স্ট্যান্ডার্ড, তাহলে 298 কেলভিন। এখানে ইলেকট্রনের আদান প্রদান কয়টা হইতেছে ভাই, দুইটা ইলেকট্রনের আদান প্রদান, দেখো কয়টা, দুইটা, তাহলে এন এর মান বসাইতে হবে 2 96500। ওকে লন। এখন কিউ এর মানটা কিভাবে আসতেছে সেটা একটু দেখি ভাইয়া। দেখো কিউ কি আমার সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক কি ভাইয়া, বিক্রিয়ক বাই উৎপাদ। এখানে উৎপাদ বাই বিক্রিয়ক, আগে উৎপাদ পরে বিক্রিয়ক। উৎপাদে কি আছে ভাইয়া, সিলভার আয়ন আছে, তার মানে কি হবে ভাইয়া, সিলভার আয়নের ঘনমাত্রা নিতে হবে। আর বিক্রিয়াতে সিলভার আয়ন নাই, নিকেল আয়ন আছে। আরে কি লিখলাম, বিক্রিয়াতে দেখো ভাইয়া নিকেল আয়ন আছে, আর উৎপাদে দেখো ভাইয়া নিকেল আয়নটা আছে, আর বিক্রিয়কে ভাইয়া সিলভার আয়ন আছে, তাহলে সিলভার আয়ন। এখন খেয়াল করো ভাইয়া, সিলভার আয়নের সাথে একটা মোল সংখ্যা আছে, এবং মোল সংখ্যার হিসাব অনুযায়ী, সাম্য ধ্রুবকের হিসাব অনুযায়ী এটা কি পাওয়ার আকারে এখানে বসাইতে হবে। তাহলে এবার দেখো এখন তোমার বাকি ম্যাথ করে ফেলতে পারবো আমরা কিরকম ভাবে। লন নিকেল 2+ এর ঘনমাত্রা কত, 0.15, 0.15। এজির ঘনমাত্রা কত, 0.2, কিন্তু এজির ঘনমাত্রার সাথে একটা স্কোয়ার দিতে হবে, কেন, কারণ সিলভার দুইটা করেছিল। দেন এই পুরাটাকে তুমি ক্যালকুলেটরে বসায় দিলে ম্যাথটা হয়ে যাবে। তো পুরোটা যদি ক্যালকুলেটরে বসাই 1.032 ভোল্ট, তাহলে বের হয়ে গেল তোমার ই সেলের ভ্যালু। জাস্ট নার্নস্ট ইকুয়েশনের ম্যাথ, এবং মাথায় রাখতে হবে ভাইয়া বিক্রিয়ার কোষ বিক্রিয়া লিখবেন তারপরে করবেন, অঙ্ক সোজা হবে, কিউ এর মান বের করতে ইজি হবে। আর কিউ এর মান কি, বিক্রিয়ক বাই উৎপাদ।
আর বিক্রিয়ক বাই সরি আবার ভুল বলতেছি, কিউ এর মান কি উৎপাদ বাই বিক্রিয়ক, আগে উৎপাদ লিখবেন তারপরে বিক্রিয়ক লিখবেন এবং মোল সংখ্যাটা পাওয়ারে দিতে হবে, উৎপাদ বাই বিক্রিয়ক মোল সংখ্যা পাওয়ারে, ঠিক আছে, মাথায় রাখবেন। নেক্সট দেখেন আরেকটা ম্যাথ চলে আসছে সেম ভাবে, তাহলে এইটারও যদি আমরা করি দেখেন এটার অবস্থা, আমরা বিক্রিয়া যদি লিখতে চাই কোষ বিক্রিয়া, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে, তাহলে 3টা ইলেকট্রন দিয়ে দিল অ্যালুমিনিয়াম 3+, আচ্ছা আর এইখানে কি হলো 2টা ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে এরকম। এখন দেখো এই দুইটা তো তোমার মিলে মানে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, গুণ দিতে হবে, এটা 2 দিয়ে গুণ দিলে তোমার এখানে 3 থাকবে না, এখানেও এখানে এটা 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, আর এটাকে 3 দিয়ে গুণ দিলে এটা 6 হবে, এটা 3 হবে। তখন তুমি যখন যোগ করে দিবা 2টা অ্যালুমিনিয়াম যোগ 3টা জিঙ্ক 2+, আর এইদিকে তৈরি হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম 3+ আর 3টা জিঙ্ক। এখান থেকে তাহলে কিউ এর ভ্যালু যদি একবারে বের করি ভাইয়া, কি বলছি, উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদে কি আছে, অ্যালুমিনিয়াম আছে, ওকে অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়ামের আয়ন, আর বিক্রিয়কে আছে জিঙ্কের আয়ন, খুব ভালো কথা। এখন খেয়াল করো জিঙ্কের আয়নের সাথে কিউব দিতে হবে আর অ্যালুমিনিয়ামের সাথে স্কোয়ার দিতে হবে, মোল সংখ্যাটা পাওয়ারে চলে আসছে। আচ্ছা তাহলে এখন আমরা ই সেল লিখিবে, ই সেল ইকুয়ালস টু কি করতেছে ভাইয়া, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ইনট সেল, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ যোগ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মাইনাস RT/NF লন কিউ। খেয়াল করেন অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হওয়ার ভ্যালু 1.662 যোগ জিঙ্ক থেকে জিঙ্ক 2, দেখেন এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া, এটা কি উল্টাটা না, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে ভ্যালুটা উল্টায় যাবে -0.76, আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার কি বলে দিছে, বলে না দিলে কত ভাইয়া, 298 কেলভিন ধরতে বলছি অলওয়েজ, তাহলে 298 ডিভাইডেড বাই এন এর ভ্যালু 6 ইন্টু 96500 লন কিউ। এখন কিউ এর মান দেখেন অ্যালুমিনিয়াম 3+ এর ইয়ে কত, 0.15 কি দিতে হবে স্কোয়ার, জিঙ্কের ইয়ে কত 0.25 ইয়ে দিতে হবে কিউব, সমস্তটা যদি ক্যালকুলেশন করে ফেলেন তাহলে আপনার ভ্যালুটা দিয়ে দিবে, ভ্যালুটা আসতেছে 0.9 ভোল্ট, হয়ে গেল। দেখেন ভাই এইটার একটু এই কোষ বিক্রিয়াটা কমপ্লিকেটেড, একটু ভালো মতন এই অঙ্কটা একটু 2 বার কইরেন, কিউ এর ভ্যালুটা একটু সাবধানে বের কইরেন, বিক্রিয়ক বাই উৎপাদ, ঠিক বললাম, উৎপাদ বাই বিক্রিয়ক অলওয়েজ মাথায় রাখবেন, উৎপাদ বাই বিক্রিয়ক, বিক্রিয়া লিখে যেখানে শেষ করবেন ওইখান থেকে সাম্যধ্রুবক লিখবেন, বিক্রিয়া লিখা উৎপাদে শেষ করবেন, উৎপাদ বাই বিক্রিয়ক দিয়ে সাম্যধ্রুবক বানায় দিবেন, ঠিক আছে। চলেন আরো সামনে আগাই, এই তো আইসা পড়ছে। এই ম্যাথটার ক্ষেত্রে ভাই একটু এক্সেপশন আছে, কিরকম এক্সেপশন আছে দেখেন, আপনি এখানে সেলের 2টা ভাগ দেখতে পাচ্ছেন না, অ্যানোড ক্যাথোড দেখতে পাচ্ছেন না, কিন্তু সেলের 2টা অংশ বোঝা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে এরকম। এই সেলটা এরকম যে ভাইয়া 2 সেলেই দেখেন 2 সাইডেই হাইড্রোজেন আছে এবং প্রেসার 1 ATM না, তার মানে এরা প্রমাণ হাইড্রোজেন সেল না, প্রমাণ হাইড্রোজেন সেল না, কিন্তু এদের দুইজনের যেই অ্যাসিড দ্রবণ তাদের ঘনমাত্রাটা সেম, এই কারণে তাদেরকে একই সাথে রাখা হয়েছে, মানে এই ঘনমাত্রাটা ওর জন্য অ্যাপ্লিকেবল, এই ঘনমাত্রাটা ওর জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। চলেন শুরু করি, এই ম্যাথটা করে, এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত ভাইয়া এইটার বিক্রিয়াটা করে দেখাই তাহলে বুঝবেন। প্রথমে বিক্রিয়া কি, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন হবে, তাহলে হাইড্রোজেন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা হাইড্রোজেন আয়ন বানাবে। খেয়াল করেন ভাই এই হাইড্রোজেনের প্রেসারটা কত, 10 ATM, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা আর এখানে কি হইতেছে ভাই, এইটা হলো আপনার প্রথম অর্ধেক বিক্রিয়ার, যেখানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস হইতেছে, বিক্রিয়ার পরের অর্ধেক হলো এই সাইডটা, কি ওইখানে হইতেছে দুই হাইড্রোজেনগুলা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন প্লাসগুলো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে, এই হাইড্রোজেন গ্যাসের প্রেসারটা কত, 5 ATM, এটাও এখানে লিখে দিচ্ছি। ভাই কেন লিখা দিচ্ছেন ভাই, আপনি যখন যোগ করবেন ভাই দেখেন এটা কাটা, যোগ করলে দেখেন এই পাশের H+ এই পাশের 2টা H+ও কাটা, আলটিমেটলি থাকতেছে 10 ATM এর হাইড্রোজেন থেকে হাইড্রোজেন, আর এই পাশে তৈরি হচ্ছে 5 ATM এর হাইড্রোজেন, বাকি সব কিছু কিন্তু
সেম এই পাশে 5 এটিএম এর এই পাশে আছে হলো 10 এটিএম এর হাইড্রোজেন, ওই পাশে আছে 5 এটিএম এর হাইড্রোজেন। হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রাটা কাটাকাটি যেতেছে। কেন কাটাকাটি যাচ্ছে? কারণ ভাইয়া সেম সলিউশন দুই পাশেই ব্যবহার করা হয়েছে, এ কারণে তুমি যখন সামেশন করতেছো ভ্যালুগুলা নালিফাই হয়ে যাচ্ছে। এখন আমি ভাইয়া এটার জন্য ভাইয়া কিউ এর মানটা বের করতে বলছেন, করেন আগে কিউ কি বলছি ভাইয়া, লিখা শেষ করছি উৎপাদে, উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদকে ভাইয়া পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন গ্যাস, একটাকে প্রাইম দিলাম। উৎপাদে পার্শিয়াল প্রেসার কত 5, বিক্রিয়কে পার্শিয়াল প্রেসার কত 10, তাহলে কিউ এর ভ্যালু 5/10 মানে 1/2। এবার চলে আসেন ই সেলে, ই সেল ইকুয়াল টু ভাইয়া ই নট, প্রথমে হাইড্রোজেন কি হইতেছে, হাইড্রোজেন থেকে H প্লাস হচ্ছে, যোগ হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখতে ভালো লাগতেছে না। আর এখানে কি হচ্ছে, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন হচ্ছে মাইনাস RT/NF ln Q। এখন খেয়াল কইরো ই সেল ইকুয়ালস টু এইটার দেখেন হাইড্রোজেন কি, হাইড্রোজেনের প্রমাণ বিভব কত 0, তাহলে এটা 0 মাইনাস আর এর মান কত 8.314 ইন্টু 298। কেন ভাইয়া টেম্পারেচার বলে না দিলে 25 ডিগ্রি ধরে নিতে বলছি। ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে দুইটা, তাহলে 2 ইন্টু 96500 লং কিউ হয়ে গেল। কিউ এর মান কত বের করছি হাফ। সো এই পুরো ভ্যালুটা যখন আমি এখানে বসায় দিব 8.314 298 2 96500 লনের ভিতরের ভ্যালুটা বসায় দিলাম, অ্যান্সার আসবে। অ্যান্সারটা খুব সুন্দর আসে নাই, বাট যেটা আসছে সেটাই অ্যান্সার, কারণ এই সমস্ত ম্যাথের অ্যান্সার কেন সুন্দর আসবে, অঙ্কটাই তো দেখতে পারো না। ইন্টু 10⁻³ ভোল্ট। তাহলে এই অঙ্কে ভাইয়া দেখার মতো ঘটনা হলো এই সেল দিয়ে বুঝাচ্ছে এই দ্রবণটা ওর জন্য অ্যাপ্লিকেবল, এই দ্রবণটা ওর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এটাকে যদি আমি এরকম ভাবে লিখি যে হাইড্রোজেন প্রথমে 10 এটিএম ছিল, সেখান থেকে HCl এ চলে আসছে, এরপরে আমি এরকম দিয়ে যদি লিখি আবার HCl থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, এইটা এবং এইটা একই জিনিস, এই কারণে বিক্রিয়ার এখন একই জিনিস এবং এই দুজনের ঘনমাত্রা সেম বলে আমি একই সাথে লিখতে পারছি। যদি দুজনের ঘনমাত্রা আলাদা হইতো তাহলে আমি একসাথে লিখতে পারতাম না, সেই ক্ষেত্রে দেখতেন এই H+ দুইটা কাটাকাটিও যাচ্ছে না, কারণ তাদের ঘনমাত্রা আলাদা হইতো। এবং দেখেন হাইড্রোজেনের সাথে ভাই হাইড্রোজেন কেটে দিলে সমস্যা কি ভাই, দুজনের প্রেসার আলাদা, তো ভাই আমরা প্রেসার আলাদা থাকলে তো আমি কেটে দিতে পারবো না, ঠিক আছে। তাহলে ভাই হাইড্রোজেন এখানে সবচেয়ে ইয়ে কত হলো ভাই, এই ঘনমাত্রাটা তাহলে কেন দিল ভাই, বা এইটা মনে করেন একটু ভালোভাবে দেখনি এই ঘনমাত্রাটার ভাই দরকারটা কি ভাই, এই ঘনমাত্রাটা দিছে তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য, এটা ডামি ডাটা, এটার কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এবার আমরা হাইড্রোজেনের আরেকটা ম্যাথ দেখব, সেটার দিকে চোখ দাও। দেখেন ভাই আরেকটা হাইড্রোজেনের ম্যাথ চলে আসছে, এখানে টেম্পারেচার আবার বলে দিছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কিন্তু ভাই এখানে দেখেন আমার সেম ম্যাথটাই H+ এর ঘনমাত্রাটা দেয় নেই, H+ ঘনমাত্রা না দিলে তো সমস্যা নেই ভাইয়া, কেন, কারণ H+ এর ঘনমাত্রা তো কাজে লাগে না, অঙ্কটা একটু আগেই আমরা করছি। এবং এটার জন্য ভাইয়া এই যে দেখেন বিক্রিয়াটা কি হয়েছিল, আগে এরকম ছিল হাইড্রোজেন 10 এটিএম থেকে 5 এটিএম হয়েছিল, তো এখন দেখেন হাইড্রোজেন 5 এটিএম থেকে 2 এটিএম হইতেছে। তাইলে সামুদ্রিক ভাইয়া, সামুদ্রিক কি বলছি, উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদে কি আছে 2 এটিএম এর হাইড্রোজেন তাহলে 2, বিক্রিয়কে কি আছে 5 এটিএম এর হাইড্রোজেন তাহলে 5। তাহলে এইখানে যদি আমি ই সেলের ভ্যালু বসায় দেই ভাইয়া, ই নট সেল হাইড্রোজেনের ক্ষেত্রে ই নট সেলের ভ্যালু কত 0, RT/NF ln Q, n এর মান যে 2 এটা আমরা আগের ম্যাথেই আসলে দেখছি, এই জন্য আর এখন দেখাচ্ছি না, একটু রিওয়াইন্ড করে দেখে নিয়েন। 8.314 ইন্টু 298 25 ডিগ্রি তো বলেই দিছে, 2 ইন্টু 96500 লন 2/5, ঠিক আছে। তাহলে এটা যদি এখন ক্যালকুলেটরে বসাই তাহলে ভ্যালুটা চলে আসবে 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 লন 0.0017 ভোল্ট। তো
তাহলে দেখলেন অঙ্কটা আসলে সোজা, দেখতেও ছোট ছোট আছে, সোজা আছে, বাট আমরা একটু কনফিউজ হয়ে যাই। কারণ ভাই বিক্রিয়ার দুই পাশে এরকম জিনিসের সাথে আমরা সুপরিচিত না, বাট স্টিল আমি দেখাই দিলাম। এখন থেকে সুপরিচিত, এখন থেকে অ্যাডমিশনে আসলেও পারবেন। চলেন দেখেন একটা উক্ত কোষের বিজারণ বিভব কত ভাই, জাস্ট কোষ একটা দিয়ে দিছে, হাফ সেল দিয়ে দিছে, তা আপনি হাফ সেলের জন্যই লিখবেন। ওর যদি কোষ বিক্রিয়াটা লিখেন তাহলে কি হবে, Cl2 থেকে দুইটা Cl- তৈরি হয়েছে, তাহলে ওর কিউ এর মান কি ভাই, কি বলছি, উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদ কি, ক্লোরিন। ভাই ক্লোরিনের দেখো মোল সংখ্যা আছে, পাওয়ারে চলে গেল, নিচে হলো ক্লোরিনের পার্শিয়াল প্রেসার। ঘনমাত্রা কত, 0.015, প্রেসার কত 1.25, এখানে একটা স্কোয়ার দিয়ে দিতে হবে কারণ ওইটা তো এখানে আছেই। তাহলে দেখেন ও কোষের বিজারণ বিভব ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস, দেখেন প্রথমে হইলো ইনট সেলের ভ্যালুটা বসাইতে হবে, কত প্লাস 1.36 মাইনাস আর এর মান কত 8.314। ভাই 25 ডিগ্রি কি বলে দিছে, বলে দেয় নাই, না বললে তো 298 ধরে নেবেন, বলেই দিছি। আচ্ছা এখানে ইলেকট্রনের কাজ কি হইতেছে ভাইয়া, ইলেকট্রনের কাজটা যদি দেখাই যে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তো ভাই তাহলে এদিকে 2 96500 ইন্টু লন কিউ, কিউ এর মান হলো 0.015 স্কোয়ার ডিভাইডেড বাই 1.25। পুরা ভ্যালুটাকে আপনি যখন ক্যালকুলেটর বসায় দিবেন তাহলে অটোমেটিক্যালি অ্যান্সারটা চলে আসবে। তো 1.36 মাইনাস 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ইন্টু লন 0.015 স্কোয়ার ডিভাইডেড বাই 1.25, 1.47 ভোল্ট। দেখলেন ঝকঝকে করে হয়ে গেল, ছোট একটা ম্যাথ। আপনাকে একটা কোষের জানতে চাই, মানে একটা অর্ধকোষের জানতে, এটা আসলে একটা অর্ধকোষ বলা উচিত, কোষ বলছে সমস্যা নাই, বাট এটা খালি বিজারণ বিভব। দেখেন এটা তো বিজারণী, বিজারণ বিভব না, সেম ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ। জাস্ট আমি এক অংশের নানস্ট ইকুয়েশন লিখছি। নানস্ট ইকুয়েশন তো দুটো ইকুয়েশন যোগ করলে হয়, প্রমাণে আমি লেকচারে দেখাইছি। তো এটা হলো ওই রকম যে আমি এক অংশ নিয়ে কাজ করবো, আরেক অংশ জিজ্ঞাসা করে নেই, জানতে চাই নাই, তাই আমি আর করতেছি না। আচ্ছা এখন দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পিএইচ 3 H2SO4 দ্রবণের সাহায্যে হাইড্রোজেন তড়িৎদ্বার বানানো হয় তবে তার জারণ বিভব কত। এখন ভাই হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব দেখেন, হাইড্রোজেন তড়িৎদ্বার জারণ বিভব মানে কি, ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে H2 থেকে H+ হয়েছে, খুব ভালো কথা। E নট অফ H2 থেকে H+ হওয়া মাইনাস RT/NF লন কিউ। এখন ভাই লন কিউ এই জিনিসটার উপরে ফোকাস দিতে হবে যে কিভাবে কি আসতেছে। পিএইচ বলে দিছে সালফিউরিক অ্যাসিড দ্রবণের 3, আচ্ছা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বলে দিছে। এখন আমি বিক্রিয়াতে চলে যাই, হাইড্রোজেনের বিক্রিয়াটা কিরকম হয় ভাই, দেখেন হাইড্রোজেন গ্যাস দুইটা ইলেকট্রন ত্যাগ করলে সে জারিত হয়ে যায়, এটা তৈরি করতেছে। এখানে যদি আমি কিউ এর মান বের করতে চাই, দেখো উপরে হলো হাইড্রোজেনের ঘনমাত্রা, কেন উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ কত 2 আর বিক্রিয়ক এইটা, এখানে স্কোয়ার হয়েছে কারণ এখানে সহগে 2 আছে। এখন এটা আমার এখানে বের হইলো, দেখো আমার কি বলে দিছে তাপমাত্রা 30 ডিগ্রি, কিন্তু প্রেসারের মান কি বলে দিছে, বলে দেয় নাই। কিন্তু আমি কি বলছি ভাই, হাইড্রোজেন তড়িৎদ্বার ও তো সাধারণভাবেই কি হিসেবে থাকবে, স্ট্যান্ডার্ড কন্ডিশন 1 ATM আর 25 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এখানে যেহেতু বলে দেয় নাই তাই স্ট্যান্ডার্ড কন্ডিশন হিসেবে 1 ATMই ধরবো, আর টেম্পারেচার যেহেতু বলে দিছে ওইটাকে আমি স্ট্যান্ডার্ড ধরতেছি না। তাহলে প্রেসারের ভ্যালু যদি 1 ATM ধরি তাহলে কিউ এর মান আমার আসতেছে এইটা। এখানে কেন, কারণ আমি প্রেসারের ভ্যালু 1 ATM ধরতেছি, বিকজ এটা আমার স্ট্যান্ডার্ড ভ্যালু। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখেন, এটা আবার ভুলে যাবেন না। যদি না বলে দেয় তাহলে আপনি 1 ATMই ধরবেন। আচ্ছা এখন আপনি খেয়াল করেন, আপনার তো পিএইচ এর মান দেওয়া আছে, তাহলে পিএইচ এর মান থেকে H+ এর ঘনমাত্রা কিভাবে বের করতে হয় দেখেন ভাই, পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ 10 বেস H+ এর ঘনমাত্রা। তাহলে এখান থেকে কি বলা যায় ভাই, H+ এর ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। তাইলে এখানে H+ এর, তাহলে আমাদের এখানে কিউ H+ এর ঘনমাত্রা কি আসতেছে, ঠিক আছে। দেখো সালফিউরিক অ্যাসিডে পিএইচ এর মান এটা, খুব ভালো কথা। তাহলে এখানে কি দিতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কিউ এর মান। ব্যাপারটা হলো সালফিউরিক অ্যাসিডের 2 দেখা ভাইয়া আপনারা মানে ভয় পেয়ে যায় না যে ভাই 2 দিয়ে গুণ দিব কিনা। ভাই 2 দিয়ে গুণ দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই, কারণ পিএইচ যখন বের করছেন তখন অলরেডি আপনি 2 দিয়ে গুণ দিয়েই নিছেন। স্যার পিএইচ থেকে যখন ঘনমাত্রায় আসবেন আপনি 2 দিয়ে গুণ দেওয়া ভ্যালুটাই পাবেন।
এখন ওই ভ্যালুটাকে ভাই এখানে বসাই দিচ্ছি। ভাই হাইড্রোজেনের প্রমাণ মান তো 0, -8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই ইলেকট্রন দিচ্ছি দুইটা, তাহলে 296500 লন। ভাইয়া কিউ এর মান বের করছি কত, 10⁻⁻6। এই ভ্যালুটা এখন বসায় দিলে ম্যাথটা হয়ে যাবে। ভ্যালুটা আসতেছে 0. ও হো ভাইয়া এখানে একটা জিনিস ভুল করছি, 298 কেন ধরতেছি, আমাকে তো 30 ডিগ্রি সেলসিয়াস বলছে। আপনারা এটা কি করবেন, 30 ডিগ্রি তো তাহলে কত 303 কেলভিন ধরতে হবে, ঠিক আছে? এই ভুলটা করিয়েন না, আমি করছি আপনারা করিয়েন না। অ্যান্সার আসতেছে 0.18 ভোল্ট। দেখলেন কিরকম ঝকঝকে ভাবে হয়ে গেল? এই ভুলটা করিয়েন না, 30 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া সবগুলো অঙ্ক একই রকম ছিল তো এই জন্য মাথায় ওইটাই ঘুরতেছিল, এই জন্য এটা চলে আসছে, প্যারা নিয়েন না। টেম্পারেচার দেখে দেখেই বসেন, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। সালফিউরিক অ্যাসিডের বলে কোনো পরিবর্তন নাই, পিএইচ এর মান থেকে ঘনমাত্রা বের হইলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ওই রকম ভাবেই বের হবে যেন আপনি 2 দিয়ে গুণ দেওয়া না লাগে, কারণ আপনি যখন পিএইচ বের করছেন আপনি 2 দিয়ে গুণ দিয়েই আসছিলেন। পিএইচ থেকে ঘনমাত্রা যেতে গেলে আপনার 2 দিয়ে গুণ দিলে যেটা সেটাই পাবেন, অন্যটা পাবেন না, ঠিক আছে? হয়ে গেল। পরবর্তী ম্যাথ এইটায় দেখেন কি বলছে, সেম ম্যাথ, 3 ডিগ্রি সেলসিয়াস ব্লা ব্লা যা যা বলছে। তাহলে আমি আগেরটার মতনই লিখে নিতে পারি, ই সেল ই নট সেল তো 0, আর এর মান হলো 8.314, 30 ডিগ্রি বলছে তাহলে 303, এন এর মান যে 2, একটু রিওয়াইন্ড করে দেখে আসেন, লন। খেয়াল করেন এখন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, 0.3। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা সেখান থেকে H প্লাস কয়টা কইরা বাইর হয়, 2টা করে, তাহলে H প্লাসের ঘনমাত্রা কত হবে, 0.3 গুণ 2 ইকুয়ালস টু 0.6। এইখানে গুণ দিতে হবে কারণ আপনার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দিচ্ছে, পিএইচ দেয় না। পিএইচ দিলে ভাই গুণটা দেওয়া লাগে না, কারণ পিএইচ দিলে গুণ হয়েই পিএইচটা আসছে, এই জন্য গুণটা দেওয়া লাগে না। তাহলে এখানে আমি গুণ দিয়ে নিলাম, আর বাকি সমস্ত ম্যাথ আগের মতো। তাহলে আগের মতনই ভাইয়া আমি মানে পার্শিয়াল প্রেসারটা 1 atm ধরবো, কারণ আমাকে কিছু বলে দেয় নাই। আর কিউ এর মানটা কি, ডেল এইচ স্কোয়ার, মানে ঘন কিউ এর মানটা হইলো এইচ প্লাসের ঘনমাত্রার স্কোয়ার, তার মানে 0.6 এর স্কোয়ার। তাহলে এখানে 0.6 এর স্কোয়ারটা বসায় দিতে হবে, তাহলেই আপনার ভ্যালুটা চলে আসার উচিত। (0.0133 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঘনমাত্রা দিলে আপনারা 2 দিয়ে গুণ দিবেন, অন্য ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিতে হবে না। আচ্ছা এখন দেখেন দুইটা ইনট সেলের পার্থক্য জিজ্ঞেস করছে, তো পার্থক্য যদি জিজ্ঞেস করে ভাই দুইটা ইনট সেল বের করবেন, দেন পার্থক্য বলে দিবেন। আর পার্থক্য ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা মজা আছে, সেটা হলো এই পার্টটা তো ভাইয়া পুরোপুরি স্ট্যান্ডার্ড, এইটাও তো ভাইয়া পুরোপুরি স্ট্যান্ডার্ড সিস্টেম। তাইলে আমি বলতে পারি এটা যেহেতু পুরোপুরি স্ট্যান্ডার্ড, প্রথম কোষের জন্য ই সেল ইকুয়ালস টু ই নট সেল হবে। আর ই নট সেল মানে হলো ই নট অফ জিঙ্ক 2+ যোগ ই নট অফ হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এইটা পুরোপুরি স্ট্যান্ডার্ড সিস্টেম। তাহলে যেহেতু পুরোপুরি স্ট্যান্ডার্ড সিস্টেম, তাহলে আমি জাস্ট এটাই বলে দিতে পারি, আচ্ছা ভাই এই ম্যাথের সাথে জিঙ্কের বিভবটা আসলে দিয়ে দিবে। তো জিঙ্কের বিভবটা আমি এই পাশে ছোট করে লিখে দিচ্ছি যে জিঙ্কের জারণ বিভবের মান হইল 0.67 ভোল্ট। তাহলে এখান থেকে বলতে পারো ভাই হাইড্রোজেনের জারণ বিভব কত, হাইড্রোজেনের যে কোনো বিভবই 0 ভাই, স্ট্যান্ডার্ড সেল যেহেতু, এখান থেকে এটার ভ্যালু পেয়েছে 0.76 ভোল্ট। এখন আমি পরবর্তীটা যখন বের করতে চাচ্ছি ভাই হাইড্রোজেনের এই অংশটা স্ট্যান্ডার্ড হইলেও এ স্ট্যান্ডার্ড না, তাহলে এটা বের করতে হবে। তাহলে এটা বের করি, ই সেল ইকুয়াল টু প্রথমে কি ই নট সেল। হ্যাঁ ই নট সেল অলরেডি আমি দেখো এই কোষের ই নট সেল কি, এই দুইটার যোগফল, যেটা অলরেডি 0.76 বের করে রাখছি, বসাই দিলাম, মাইনাস RT/NF। আর টি ভাই টেম্পারেচার বলে দিছে, বলে না দিলে 298। আচ্ছা এটার কোষ বিক্রিয়া যদি করি ভাইয়া, কোষ বিক্রিয়াতে দেখেন জিঙ্ক 2টা ইলেকট্রন দিবে, জিঙ্ক 2+ হবে, আর হাইড্রোজেন 2টা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হবে। তাহলে 2টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাহলে 2 × 96500 লন। এখন হলো ঘনমাত্রা ভাইয়া,
এখন হলো সরি ঘনমাত্রা না কিউ এর মান। দেখেন ভাইয়া উৎপাদে কি আছে ভাইয়া, জিঙ্ক 2+ আছে, তাহলে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা উপরে বসবে 0.01। উৎপাদে আর কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে ভাইয়া ওর ইয়া উপরে বসবে প্রেসার। আর বিক্রিয়কে 1 মোলার হাইড্রোজেন আছে, তাহলে 1² বসবে, কারণ হাইড্রোজেনে এই যে দেখো এখানে 2 আছে। তাহলে এই ভ্যালু যদি এখন তুমি খেয়াল করো এই দুটার মধ্যে ডিফারেন্স, এই দুটার মধ্যে ডিফারেন্স হলো, তাহলে এটাকে যদি ইসেল 1 বলো আর এটা যদি ইসেল 2 বলো, আচ্ছা ইসেল 2 এর ভ্যালুটা আমরা আগে এখানে বের করি, তাহলেই তো হয়ে যাচ্ছে 0.76 মাইনাস 8.314 298 2 × 96500 ইন্টু লন 0.01। এখান থেকে ভ্যালুটা আসতেছে 0.819। তাহলে ডেল অফ ই সেল ইজ ইকুয়ালস টু এই দুটার বিয়োগফল, তাহলে এইটা মাইনাস যেটা অ্যান্সার আসছে মাইনাস 0.76 0.059 ভোল্ট। তাহলে দুইটা ই সেলের পার্থক্য বের হয়ে গেল, ঠিক আছে, সিম্পল অঙ্ক, জাস্ট দুইটা বের করছো বিয়োগ করে দিছো। এখন ব্যাপারটা হলো একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিছে বলে তোমার একটা অংশ করতে সুবিধা হয়েছে, ওটা যদি স্ট্যান্ডার্ড না দিত ওইটাও তোমার ভেঙে করতে হইতো, ঠিক আছে। চলো পরে। আচ্ছা এই অঙ্কটা দিয়ে যদি তাকাই, দেখো আমাকে নরমালি ই সেল বের করতে বলছে, দেখো এটাও গ্যাস তড়িৎদ্বার ওটাও গ্যাস তড়িৎদ্বার ভাইয়া, ওর তড়িৎ কোষটা যদি লেখো হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস হচ্ছে, তাহলে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দুইটা H প্লাস হচ্ছে, আর এখানে দেখো ক্লোরিন ইলেকট্রন নিয়ে ক্লোরিন মাইনাস হচ্ছে, তাহলে ক্লোরিন মাইনাস হচ্ছে, তাহলে এখান থেকে যদি কিউ এর মান বের করতে ভালো ভাইয়া, কি বলছি প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদে দেখো H প্লাস এর ঘনমাত্রা স্কয়ার গুণ Cl মাইনাস এর ঘনমাত্রা স্কয়ার, কেন পাওয়ার 2 আছে, আর নিচে হলো হাইড্রোজেনের প্রেসার ক্লোরিনের প্রেসার। তাহলে আসেন ই সেল, আচ্ছা ভাই এটা ই সেল হবে, এটা ইনট সেল একটু ভুল উঠছে এখানে, আসলে ই সেল ইকুয়ালস টু ইনট সেল। ভাইয়া প্রথমে ভাইয়া ক্লোরিনের দেখো এটা কি ক্লোরিনের বিজারণ বিভব, এখানে ক্লোরিন তো বিজারিতই হইতেছে, তাহলে এই বিভবটাই বসাই দিলাম। ভাই হাইড্রোজেনটা বসানো লাগতেছে না ইনট সেলে, কেন, কারণ হাইড্রোজেন 0, তাহলে ইনট সেলের পার্টটা হয়ে গেল মাইনাস RT/NF। এই যে আর টি কত টেম্পারেচার বলছে, বলে নাই, না বললে 298। ভাই ইলেকট্রন কয়টা আদান প্রদান হচ্ছে ভাইয়া, দুইটা, তাহলে 2 × 96500 লন কিউ এর মান। ভাইয়া এখান থেকে যদি দেখি তাহলে ভ্যালু যদি এখান থেকে যদি দেখি ভাই H প্লাস এর ঘনমাত্রা কত 0.1, তার মানে 0.1 স্কয়ার, ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা কত 0.5, তাহলে 0.5 এর স্কয়ার, ক্লোরিনে সরি ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা 0.5 না, ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা 0.3, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা 0.3 স্কয়ার, হাইড্রোজেনের গ্যাসের প্রেসার 1, ক্লোরিনের প্রেসার 0.5। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি 1.358 মাইনাস 8.314 ইন্টু 298 2 ইন্টু 96500 ইন্টু লন 0.1 স্কোয়ার ইন্টু 0.3 স্কোয়ার divided by 1 into 0.5 1.44 ভোল্ট। তাহলে হয়ে গেল আপনাদের আরেকটা অঙ্ক, যেখানে দুইটাই গ্যাস তড়িৎদ্বার ছিল, এই জন্য আমার এই রিঅ্যাকশন এবং এই কিউ এর মানটা একটু ভালো মতন দেখবেন ভাইয়ারা, এই কিউ এর মান আর এই রিঅ্যাকশনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রিঅ্যাকশনটা বুঝে বুঝে করেন, তাহলে আপনারা এমনিই করতে পারবেন। এই জন্যই বলছি ভাই রিঅ্যাকশন লিখে কিউ এর রিঅ্যাকশন লিখলে দুইটা সুবিধা হয়, একটা হলো ভাই এন এর মানটা পাওয়া যায়, আর একটা হলো কিউ এর মানটা পাওয়া যায়। এই কারণে আমি সবসময় রিঅ্যাকশনটা লিখতে বলি, রাফে হইলেও লিখে নিয়েন, নাইলে আপনাদেরই সমস্যা হবে, ঠিক আছে, অঙ্ক সঠিকভাবে করা অত্যন্ত জরুরি। আচ্ছা এই অঙ্কটা রিপিট হয়েছে, এটা বাদ। আচ্ছা এখন তোমাকে বলতেছে সাম্য ধ্রুবক কত কোষের। এখন একটা জিনিসে আসো যে কোষ যদি সাম্যাবস্থায় আসে তখন কোষ যদি সাম্যাবস্থায় আসে
তবে ই সেলের মান 0। এইটা মাথায় রাখেন। কোষ সাম্যাবস্থায় আসলে ই সেলের মান 0 হবে ভাইয়া। কোষ সাম্যাবস্থায় আসলে ই সেলের মান 0। এখন তোমাকে সাম্য ধ্রুবক বের করতে বলছে, তার মানে তোমার কিউ এর মান বের করতে বলছে। খেয়াল করো, এই 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ইএমএফ এইটাই কি আসলে ইনট সেল না? কারণ ইনট সেলের শর্তে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে স্ট্যান্ডার্ড ধরছিলাম, তাহলে এটাই আমার ইনট সেল। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি লিখি নাউনস্ট ইকুয়েশন, ই সেল ইকুয়ালস টু ইনট সেল মাইনাস আরটি বাই এনএফ লন কিউ। খেয়াল করো ভাইয়া, ই সেলের মান কত? কোষ যদি সাম্যাবস্থায় আসে তবে 0 0। ইনট সেল কত ভাই? 1.1 মাইনাস আর এর ভ্যালু হলো 8.314। টেম্পারেচার কত ভাই? 298। এন এর মান 2 ভাইয়া। এখানে দেখো ও দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ও দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে 2টা ইন্টু 96500 ইকুয়াল টু লন কিউ। এখন ভাই এটা হয়ে যাচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অঙ্ক, এখান থেকে আপনার কিউ এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কিউ এর মান বের করতে হলে ভাইয়া লনের ক্যালকুলেশনগুলো ভালো মতন শিখে নেবেন। দেখেন 1.1 এই পাশে নিয়ে আসতে হবে, তো 2 আর 96500 গুণ করতে হবে, যেটা আসবে ডিভাইডেড বাই 8.314 ডিভাইডেড বাই 298 আসতেছে। ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করলে অ্যান্সার আসবে 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার 37। এইটা হলো আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এই ক্যালকুলেশনটা আমি একটু আপনাদেরকে ভেঙে দেখায় দিচ্ছি পরবর্তী পেজে। এইরকমভাবে অঙ্কটা করতে হবে, মাথায় রাখতে হবে কোষ সাম্যাবস্থায় ই সেল 0, 25 ডিগ্রির ইএমএফ মানে এইটাই আমার ইনট সেল, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস হলো আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন। চলেন এখন আপনাকে এখানের আগের ইয়াতে যে পেজে যে লাইনটা দেখানো হয়েছিল সেই লাইনটা কি ছিল ভাইয়া? 1.1 মাইনাস 8.314, তাই না? তাহলে দেখেন আপনি 0 ইজ ইকুয়ালস টু 1.1 মাইনাস 8.314 298 ডিভাইডেড বাই কত? 2 ইন্টু 96500 লন কিউ। এখন এইখান থেকে দেখেন আমি এটাকে এই পাশে নিয়ে আসলে আর মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে দেখেন এই পাশে থাকতেছে 1.1 ইজ ইকুয়ালস টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 লন কিউ। এখান থেকে আসতেছে লন কিউ এর মান 1.1, এগুলো উপরে গুণ হইতেছে 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 298। এটা করলে এখান থেকে অ্যান্সার আসতেছে হলো 85.68। তাহলে লন কিউ এর মান এটা, তাহলে কিউ এর মান হইলো ভাইয়া ই টু দি পাওয়ার 85.68। ভাই এটা রাখলেও অ্যান্সার বের হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। আর আপনি যদি পরবর্তীতে এটার আরো টাইনা সামনে আগায় নিয়ে যান তাহলেও আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? এটা একটু পরবর্তীতে এটা ক্যালকুলেটরে বসালে দেখবেন এটার ভ্যালু দিচ্ছে 10 টু দি পাওয়ার 37। ঠিক আছে, বুঝতে পারলাম সাম্য ধ্রুবকের প্রথম ম্যাথ, যে সাম্য ধ্রুবক বের করতে বলছে মানে কোষ সাম্যাবস্থায় আছে মানে ই সেলের মান 0। বাকি ম্যাথ আমি ক্যালকুলেশন অনুযায়ী করে দিব, কিউ এর মান বের করতে বলবো, কিউ এর মান বের করে ফেলবো। চলেন আরো কিছু অঙ্ক করি সাম্য ধ্রুবকের। আচ্ছা, এই অঙ্কটা ভাই রিপিট হচ্ছে, এটা আরেকটা দেখি। আচ্ছা, এইখানে খেয়াল করেন আপনাকে দ্রবণের পিএইচ দিয়ে একটা ম্যাথ দিছে, আবার আমরা একটু পিএইচ এর ম্যাথেও চলে আসলাম। সমস্যা নাই, পিএইচ এর ম্যাথগুলো আপনাদের তো করতে তো হবেই। দেখেন এইখানেও আমাকে বলে দিছে জিঙ্কেরটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, আমার একটা টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস দিছে, এইটার দিকে যদি নজরটা রাখেন তাইলেই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে, কারণ এইটার জন্যই এই ম্যাথটা প্রবলেম হইতে পারে। চলে আসেন ই সেল। ই সেল ইকুয়াল টু ভাইয়া ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ লন কিউ। ই নট সেল ভাই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার ভোল্টেজ দেওয়া আছে, আর হাইড্রোজেনেরটা তো 0, সো এটা নিতে হচ্ছে না। মাইনাস আর এর মান 8.314 ভাইয়া, এটা 30 ডিগ্রি সেলসিয়াস না ভাইয়া, তাহলে 303 ডিভাইডেড বাই এন এর মান 2 ইন্টু 96500। এখন ভাই এন এর মান 2 কিভাবে আসলো চলেন দেখি। জিঙ্ক দুইটা ইলেকট্রন দিবে, জিঙ্ক 2+ হবে, H+, দুইটা ইলেকট্রন নিবে, হাইড্রোজেন গ্যাস হবে। তাহলে কিউ এর মান কি ভাইয়া? প্রোডাক্ট
বাই রিঅ্যাক্টেন্ট না রিঅ্যাক্টেন্ট বাই প্রোডাক্ট? প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদে হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে উপর হাইড্রোজেন গ্যাস। উৎপাদে জিঙ্ক 2+ আছে, তার মানে জিঙ্ক 2+-এর ঘনমাত্রা। আবার দেখেন বিক্রিয়কে কে আছে? হাইড্রোজেন প্লাস আছে, হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা স্কোয়ার করে দিতে হবে। খুব ভালো কথা। তাহলে কিউ এর মান, এইচ এর মান হইতেছে ভাইয়া পার্শিয়াল প্রেসার। আপনাকে বলে দিয়েছে পার্শিয়াল প্রেসার কত, বলে নাই। যদি কিছু না বলে দেয় আমি স্ট্যান্ডার্ড 1 ATM ধরতে বলছি, তাহলে 1। জিঙ্কের ঘনমাত্রা দিয়ে দিচ্ছে 0.3, তাহলে 0.3। দেখেন আবার পিএইচ এর মান 5 বলছে ভাইয়া। পিএইচ, তাহলে পিএইচ থেকে H+ এর ঘনমাত্রা কিভাবে আসে? একটু আগেই দেখাইছি 10⁻⁻⁻, তাহলে এখানে H+ এর ঘনমাত্রা হতেছে 10⁻⁻5 এর হোল স্কোয়ার। তাহলে এইখানে লন কিউ এর মান বসবে 0.3 × 10⁻⁵ স্কোয়ার। এখন যদি আমি এইটার ই সেলের ভ্যালু বের করি 0.7 - 8.314 × 303 ডিভাইডেড বাই 2 × 96500 ইন্টু লন 0.3 ডিভাইডেড বাই 10⁻⁻5 এর স্কোয়ার, মানে 10⁻⁻10 দিয়ে দিচ্ছে একবারে। তাহলে আমার অ্যান্সার চলে আসা উচিত, চলে আসছে কত আসছে? 0.47516 ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, টেম্পারেচারটা 303 বসাইতে হইছে, এটা ইম্পর্টেন্ট। আর হইল ভাই এই যে এখানে 2টা ইলেকট্রনের মামলা আছে, তাই 2 গুণ দিছি। আর এইখানে দেখেন পার্শিয়াল প্রেসার না দিলে আমরা এটারে 1 ATM ধরে নেই। জিঙ্কের ঘনমাত্রা দিয়ে দিছে, আর H+ এর ঘনমাত্রা এইভাবে 5 ATM থেকে ঘুরায় আমরা 10⁻⁻5 বানাই দিছি। ঠিক আছে? এইভাবে আপনারা মানে পিএইচ দিয়ে চেঞ্জ করে দিলে, টেম্পারেচার বদলাইলে সব মিক্সচারের অঙ্ক করতে পারবেন। চলেন আরো কিছু অঙ্ক দেখি। এই ম্যাথটার দিকে তাকাও ভাইয়েরা, যেখানে কপার থেকে কপার 2+ হচ্ছে, Ag+ থেকে Ag হচ্ছে, কোষের সাম্যধ্রুবক বের করতে বলছে। এবং সাম্যাবস্থায় তোমার যদি একজনের ঘনমাত্রা Ag+ এর ঘনমাত্রা 10⁻⁻5 মোলার হয়, তাহলে কপার 2+ এর ঘনমাত্রা বের করতে বলছে। প্রথমে সাম্যধ্রুবক বের করতে বলছে ভাইয়া। সাম্যধ্রুবক বের করতে বলাটা তো খুবই ইজি হয়ে যাচ্ছে, ই সেলের মান 0 বলে দিতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা আমরা করি। আচ্ছা, এই অঙ্কটা করতে যেহেতু জায়গা বেশি লাগবে, তাই আমি একটু জায়গা নিয়ে নিই। ওকে, এখন আসেন ই সেল। এখন আসেন ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT/NF লন কিউ। এইখানে যদি আমি এবার যদি আর কোষ বিক্রিয়া লিখি, দেখো কপার থেকে কপার 2+ হবে, সিলভার থেকে সিলভার হবে। এখন দেখো প্রোডাক্টের অবস্থা, দেখো কি বলছি, কিউ এর মান প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, তাই না? আচ্ছা, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। আচ্ছা, কিউ এর মান যদিও এখানে এখন বসানো ইম্পর্টেন্ট না, তারপরে কিউ এর মানটা আমরা বের করি। প্রোডাক্টে কি আছে? কপার 2+ আয়ন আছে, তাহলে উপরে কপার 2+, আর নিচে দেখো Ag+ আয়ন আছে, তাহলে Ag+। কেন? সেটা রিঅ্যাক্টেন্টে আছে, আর রিঅ্যাক্টেন্টে দেখো এর সাথে 2 আছে, তাহলে এখানে একটা স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে ই সেলের মান তো 0, যেহেতু বলে দিছে সাম্যধ্রুবক। এখন কপার থেকে কপার 2+ হওয়ার বিভব হলো -0.34। খুব ভালো কথা। যোগ Ag+ থেকে Ag হওয়ার বিভব 0.8, তাহলে এটা চিহ্ন বদলাইতে হইতেছে না, ডিরেক্টলি বসে বললো -8.314 ইন্টু টেম্পারেচার কি বলে দিছে? বলে দেয় নাই, তাহলে 25 ডিগ্রি ধরে নিতে হবে, 298 ডিভাইডেড বাই ইলেকট্রন দেখেন 2টা আদান প্রদান হয়েছে, তাহলে 2 × 96500 লন কিউ। এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় আপনাদেরকে আগেই দেখাইছি, সো আপনারা ওইখান থেকে দেখে শিখে নেবেন। এবং এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা আমি একবারেই ক্যালকুলেট করে ফেলতেছি, 4 যোগ 0.8। কিউ এর মান আসতেছে 3.6465 দিয়ে 649 আসতেছে, 65 নিতে পারি ইন্টু 10⁻15। ঠিক আছে? তাহলে দেখো আগেরটার কিউ এর মান কিরকম আসছিল, আগে যে কিউ এর ম্যাথটা ছিল 10⁻37, এখন দেখো কিউ এর মান কত আসছে
10 টু দি পাওয়ার 15 এরকম 10 টু দি পাওয়ার অনেক বড় একটা মান আসবে, এটা মাথায় রাখবা যে সাম্যদ্রুকোষ সেল যখন ডেড হয়ে যায় কিউ এর মান অনেক বেশি আসে, অনেক বেশি মানে অনেক বেশি, 10 টু দি পাওয়ার 37 15 এরকম। আচ্ছা, এরপরে ভাইয়া এই ম্যাথের পরবর্তী অংশে যাচ্ছি যেখানে এজি প্লাসের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -5 বলে দিছে, ঠিক আছে। এখন কিউ এর মান যে ওইটা, এটা তো আমরা জানি, তাহলে এখন আমরা পরবর্তী পেজে যাই। এখন ওইখান থেকে যদি আমি কিউ এর মানটা আরেকবার লিখি, কিউ এর মানটা ছিল প্রোডাক্টে ছিল কপার 2 প্লাস, রিঅ্যাকট্যান্টে ছিল এজি প্লাসের হোল স্কোয়ার। এখন তুমি দেখো কিউ দুই নাম্বার কিউ এর মান আমরা বের করছি কত, 3.65, তাই না? 3.65 ইন্টু 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 15 ইকুয়ালস টু হলো কিউ। তাহলে কিউ এর মান হলো কপার 2 প্লাস উপরে এজি প্লাস এর স্কোয়ার নিচে। এখন তুমি এইখান থেকে দেখো 3.65 ইন্টু 10 টু দি পাওয়ার 15 কপার 2 প্লাসের ঘনমাত্রা, আর নিচে আছে এজি প্লাসের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -5, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -5 যদি বসে হোল স্কোয়ার করে দেই, তাহলে কপার 2 প্লাসের ঘনমাত্রা আর গুণ করলে চলে আসবে। তাহলে আর গুণ করলে কপার 2 প্লাসের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -10 গুণ করলে 3.65 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মোলার হবে। ঠিক আছে, সুন্দর মতন হয়ে গেল। ব্যাপারটা হলো কিউ এর মান আগে বের করবেন, তারপরে অংশ করতে পারবেন, কারণ সাম্য ধ্রুবক তো একটা ঘনমাত্রা দিলে এটা বের করাই যাবে, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্টই তো, তাই না? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের সাম্য ধ্রুবকের আরেকটা ম্যাথ। আরও একটা ম্যাথ আমরা দেখব, এবং আল্লাহর রহমতে এইটাই আমাদের প্লে লিস্টের সর্বশেষ ম্যাথ হতে যাচ্ছে। দেখতে দেখতে একটু প্লে লিস্ট শেষ হয়ে গেল, কি মজার ব্যাপার। চলেন শুরু করি লাস্ট ম্যাথ। এজি থেকে এজি প্লাস হচ্ছে, এইচ প্লাস থেকে হাইড্রোজেন হচ্ছে, এইটার জন্য সাম্য ধ্রুবক বের করতে বলছে। প্রথমত ভাই সাম্য ধ্রুবক বের করতে কোনো ব্যাপার না, সাম্য ধ্রুবক চট করে বের করে ফেলা যায়। ই নট সেল দিলে তাহলে চলে আসেন ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন কিউ। ই সেলের মান তো 0, ই নট সেল ভাইয়া এজি থেকে এজি প্লাস হচ্ছে, এটা দেখেন এজি প্লাস থেকে এজি হচ্ছে, তাই না? তাহলে এজি প্লাস থেকে যদি এজি হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, এজি প্লাস থেকে এজি হইলে আমার 0.8 ভোল্ট হয়, কিন্তু এখানে তো এজি থেকে এজি প্লাস হচ্ছে, তার মানে উল্টা, তার মানে -0.8 নিতে হবে। আর হাইড্রোজেন ভাইয়া প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তো 0 মাইনাস আর এর ভ্যালু 8.314, তাপমাত্রা বলে দেয়নি, তাহলে 298 ডিভাইডেড বাই এন এর মান 2, এফ এর মান 96500, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি এটা হইলো, এখান থেকে এটা লন কিউ। এখন ভাইয়া এরকম ক্যালকুলেশন একটু আগেও একটা করে দিছি, এবারও আমি আপনারা দেখে দেখে করে শিখে নেবেন, শিখে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদেরই হাত ভালো হবে। এইখান থেকে যদি আমরা ম্যাথটা করি তাহলে এটা আসতেছে হইলো 0.8 × 200 96500টা নিতে হবে, আর এই দিক দিয়ে নিতে হবে 8.314 ইন্টু 298, ঠিক আছে। আর যেটা আসছে অ্যান্সারটা আসতেছে 8.613 ইন্টু 10 টু দি পাওয়ার -28। তাহলে দেখো এখান থেকে আমরা কিউ এর মান বের করলাম এটা। এখন দেখো এই ভ্যালুটা আবার অনেক ছোট আসছে। ব্যাপারটা হলো সাম্য ধ্রুবকের মান যখন কোষ ডেড হবে তখন হয় অনেক বড় আসবে, মানে অনেক বড় অথবা অনেক ছোট আসবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে বিভিন্ন সেলের অপশনের উপরে, বাট তুমি যদি প্রসিডিউর অনুযায়ী ম্যাথ করো তোমার সব ম্যাথ মিলবে। কারণ প্রসিডিউর অনুযায়ী যদি ম্যাথ করো আর নাই করো, এই সেলটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, মানে প্র্যাকটিক্যালি সম্ভব না, কিন্তু তারপরও এটার জন্য ম্যাথটা করা সম্ভব। এই জন্যই আমি একটা ইম্পসিবল সেলের ম্যাথ দেখাচ্ছি, যেন তোমাদের দেখে যদি বুঝে ফেলো যে এটা ইম্পসিবল সেল, তাহলে কি ভাই ম্যাথের কোশ্চেন ভুল, তাহলে কি আমরা অঙ্কটা করবো না। এটা এত 7 পাঁচ চিন্তা না করে আসলে অঙ্ক করে ফেলা যায়, এই জন্য আমি করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই গেল হলো আমার কিউ এর মান বের করা, সাম্য ধ্রুবক বের করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা সাম্য অবস্থায় হাইড্রোজেন গ্যাসের চাপ কত 10 atm, আর হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা যদি 10 টু দি পাওয়ার -6 হয়, এজি প্লাস বাই এইচ এর কি বের করতে বলছে, অনুপাতটা বের করতে বলছে। আর ওর জন্য যদি আমি বিক্রিয়া লিখি ভাইয়া, এজি এটা হইতেছে ওর
এইটা হইতেছে, এখানে তো 2টা করে ইলেকট্রন নিতে হবে, তাহলে ওরও 2 নিতে হবে। এখান থেকে যদি আমি কিউ এর মান বের করি ভাই, কিউ ইজ ইকুয়ালস টু কি, উপরে থাকতেছে উৎপাদ বিক্রিয়ক, উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, উৎপাদে কি আছে ভাই, হাইড্রোজেন। ওকে, উৎপাদে আর কে আছে ভাইয়া, আর কেউ নাই, বিক্রিয়কে কে আছে, H প্লাস। আর আচ্ছা এখানে ভাই একটা প্লাস আছে, আচ্ছা উৎপাদে আরেকটা আয়ন আছে, কি হচ্ছে, সিলভারের আয়ন আছে, তাহলে এখানে সিলভারের আয়নের ঘনমাত্রা, এখন সিলভারের আয়নের ঘনমাত্রা, আর এখানে হলো Ag প্লাসের ঘন, আর এই সিলভারের আয়নের ঘনমাত্রা কি হবে, এখানে স্কোয়ার দিয়ে দিতে হবে, আর H প্লাসের ঘনমাত্রা তো তোমার স্কোয়ার দিতে হবে, কেন ভাই, H প্লাসের 2টা করে আছে ভাই, মূল সংখ্যার দিকে তাকাইতে হবে ভাই, মূল সংখ্যার দিকে তাকাইতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কিউ এর মান হলো এইটা, এখানে হাইড্রোজেনের ভ্যালু 10 এটিএম বলে দিয়েছে, তাহলে এই ভ্যালুটাকে আমরা পরবর্তী পেজে নিয়ে গিয়ে ম্যাথটা করে ফেলি। কিউ ইজ ইকুয়ালস টু, উপরে কে আছে, Ag প্লাসের হোল স্কোয়ার, আর নিচে আছে H প্লাসের হোল স্কোয়ার, উপরে আছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, এরকমই তো ছিল, হ্যাঁ এরকমই ছিল। এখন এখানে বলো 8 ইন্টু 8.613 ইন্টু 10 টু দি পাওয়ার -8, তাহলে এই ভ্যালুটা এখানে বসে পড়বে, 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত ছিল, 613 10 টু দি পাওয়ার -28, এখানে 28 হবে, আর এটা হলো 8.613 হবে, ইকুয়াল টু, এখন তুমি দেখো পার্শিয়াল প্রেসার কত বলে দিছে, পার্শিয়াল প্রেসার কত বলে দিছে, সাম্যাবস্থায় 10 এটিএম, তাহলে এটার ভ্যালু 10 বসায় দিতে হবে, তাহলে Ag প্লাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই H প্লাস এর স্কোয়ার ইন্টু 10। এখন এই 10 তোমার এদিকে ভাগ আকারে চলে আসবে, এখানে স্কোয়ার আছে, তাইলে Ag প্লাস এর হোল স্কোয়ার, তাহলে এখন দেখো এটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8.613 ইন্টু 10 টু দি পাওয়ার -29, তাহলে আরো 10 দিয়ে আমি ভাগ করে দিলাম। এখন খেয়াল করো আমার বের করতে বলছে কি, বের করতে বলছে Ag প্লাস বাই H প্লাস, তাহলে Ag এখান থেকে যদি আমি Ag প্লাস বাই H প্লাসটা বের করতে চাই, Ag প্লাস ডিভাইডেড বাই H প্লাস, এইখানে ভাইয়া যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এটা স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে রুট করে এপাশ ওপাশ রুট করে দিলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে, তাহলে রুট ওভার এইটা, তার মানে রুট ওভার 8.613 ইন্টু 10 টু দি পাওয়ার -29, এটাকে যদি এখন আমি ক্যালকুলেটরে বসে দেই তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার আসতেছে 9.28 ইন্টু 10 টু দি পাওয়ার -15। অ্যান্সার দেখে ভয় পাওয়ার দরকার নেই ভাইয়া, অ্যান্সার এরকম আসতেই পারে, অ্যাডমিশন টেস্টে অনেক রকমই বাজে অ্যান্সার আসে, সেগুলোই সবার সঠিকও হয়, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে চলো ক্লাস শেষ, অ্যাডমিশন টেস্টে আসার মতো টাইপগুলো এবং কিভাবে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিবে, কি জাতীয় ম্যাথের দিকে নজর রাখতে হবে, কি জাতীয় ম্যাথে এক্সেপশন হওয়া সম্ভব, সমস্ত কিছু আমি আজকের ক্লাসে কভার আপ করে দিলাম। আপনাদের কমেন্টে এবং বিভিন্ন পোস্টে যেই কথাগুলো আসতেছিল, ভাই এটা এইচএসসি পর্যন্ত কভার হবে না অ্যাডমিশন টেস্টও কভার হবে, এটাতে আমি কতটুকু জানতে পারবো, ভাই এই ক্লাসটা পর্যন্ত করলে আপনি সব পুরোপুরি অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে, এর আগের ক্লাসটা পর্যন্ত করলে আপনার এইচএসসি পর্যন্ত কভার হয়ে যাবে, ঠিক আছে। যদি এই ক্লাসটা যে করতে আসবেন অবশ্যই সে আগে সব কটা লেকচার খুব ভালোভাবে দেখে বই থেকে পড়ে আসবেন, তা না হলে এই ক্লাসটা বুঝতে আপনার অত্যন্ত সমস্যা হবে, সেটা অবশ্যই আপনিও চাচ্ছেন না, আমিও চাচ্ছি না, ঠিক আছে। তাহলে সবাই অ্যাডমিশন টেস্টের জন্য যদি নিজের প্রিপারেশনকে আরও মজবুত করতে চান এবং যারা এইচএসসিতে আসেন তারা যদি অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করতে চান, তবে অবশ্যই এই লেকচারটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, আশা করি সবার উপকার হবে। খোদা হাফেজ।